আচ্ছা, রেকর্ডিং অন করলাম। আচ্ছা, তো তোমাদের এখানে আহ, আচ্ছা, আমার পরিচয়টা আগে দেই। তো আসসালামু আলাইকুম। তা আমি মোহাম্মদ খালিদ সাকিব। তা আমি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়েরই 23তম ব্যাচের একজন শিক্ষার্থী ছিলাম, সিএসসি ডিপার্টমেন্ট থেকেই। আমি এছাড়াও কিন্তু আমি কিছুদিন আগে লেকচার ছিলাম। তো এখন একটু বিরতিতে আছি, মানে সিএসসি ডিপার্টমেন্টে লেকচার হিসেবে ছিলাম। এছাড়াও আর একটা পরিচয় হচ্ছে যে আমি টিম ভয়েজার্স আসলে টিম লিডার হিসেবে ছিলাম। তো যে উদ্দেশ্যে তোমরা আজকের সেশনে জয়েন করছো আর কি। তো আজকের সেশনে ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এরকম কেউ আছো কি? মানে ফার্স্ট সেকেন্ড সেমিস্টার থেকে কেউ জয়েন করেছো কি? আচ্ছা, সম্ভবত নাই। তো তার মানে তোমরা অলরেডি কিন্তু নাসা স্পেস অ্যাপ সম্পর্কে জানো, কারণ এর আগেও আমরা আহ, অনেকগুলা সেশন নিয়েছি, মানে অনলাইনে, অফলাইনে, অফলাইনে, মানে বিভিন্ন ভাবে কিন্তু এর আগে অনেকগুলা সেশন নেওয়া হয়েছে। তো যেগুলোতে আমরা নাসা স্পেস অ্যাপ সম্পর্কে কিন্তু বলেছি, বা এর আগেও তোমাদের একটা সেমিনার হয়েছে সম্ভবত, বা আমরাও আমেরিকান কর্নারে গত মাসেই বা গত সপ্তাহে সম্ভবত আরেকটা সেমিনার করেছিলাম। তো আজকের সেমিনারের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে কিছু কোশ্চিন অ্যান্সার সেশন নিয়ে, যে তোমাদের অনেকেরই হয়তো বিভিন্ন কোশ্চিন থাকে যে কম্পিটিশনে কিভাবে পার্টিসিপেট করব বা কিভাবে রেজিস্ট্রেশন করব এই বিষয়ে। তো আমরা বেশিরভাগ টাইম কিন্তু কোশ্চিন অ্যান্সারে নিব। তো তার আগেও আসলে মানে একটা ছোট ইন্ট্রো দেই, যেহেতু অনেকেই হয়তো পার্টিসিপেট করবে এবার প্রথম। তো তার আগে বলি যে মানে এবার আসলে কি কে পার্টিসিপেট করছো, মানে রেজিস্ট্রেশন কেউ করেছো কি এখন পর্যন্ত? একটু হাত তুলো তো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ধন্যবাদ। প্রায় 7 জন মতো হাত তুলেছে দেখছি, তো হাত নামাইতে পারো তোমরা এখন। তো আলহামদুলিল্লাহ, তোমাদের তাহলে আগ্রহ আছে বোঝা যাচ্ছে। তো এই আগ্রহটা আসলে ধরে রাখতে হবে। তো আমি আমাদের জার্নিটা একটু শেয়ার করি, তাহলে আর একটু ভালো বুঝতে পারবা। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা আমাদের একটা প্রেজেন্টেশন স্লাইড ছিল, তো এটা সম্ভবত সাখাওয়াত আর ফাহমিদা এরা মিলে বানিয়েছিল কিছুদিন আগে। তো এটাই আমি একটু শেয়ার করি। আচ্ছা, তা আমাদের যে আওয়ার জার্নি টু নাসা, ফ্রম ড্রিম, ফ্রম ড্রিমার্স টু গ্লোবাল উইনার্স। তো এই যে আমরা যে আসলে গ্লোবাল উইনার হব, মানে এটা কিন্তু আমাদের একদিন স্বপ্ন ছিল। তো এই স্বপ্নটা কিন্তু বাস্তবে পরিণত হয়েছে, এবং এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা কিন্তু নাসার গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে গিয়েই তোলা। তো তোমাদের মতো আমরাও আগে কিন্তু স্বপ্ন দেখতাম, হ্যাঁ। তা আমার নিজের কথা যদি বলি, যে আমি আসলে কখন থেকে একটা এই স্বপ্নটা দেখি, যে তোমরা যে আজকে যে কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য আগ্রহী হয়েছো, তো তোমাদের মধ্যে আগ্রহটা কিভাবে আসলো? তোমরা হয়তো আগে এই কম্পিটিশন সম্পর্কে জানতা না, আমাদেরকে দেখলা, তারপরে দেখে কিন্তু তোমাদের মধ্যে একটা আগ্রহ জন্ম নিয়েছে যে আমাদের সিনিয়ররা একবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, ইনশাল্লাহ আমিও একবার হয়ে দেখাবো। তো এটা কিন্তু একটা আগ্রহ, হ্যাঁ, বা মনের একটা চাওয়া পাওয়া। তো আমার আসলে এই কম্পিটিশনে পার্টিসিপেট করার আগ্রহটা জাগে প্রায় 2018 সালের দিকে, যখন আমি একটা কলেজের স্টুডেন্ট ছিলাম। যে তো তখন আসলে কিভাবে হয়েছিল, এটা অনেকবার বলেছি, আবারও বলি, যে সেইবার কিন্তু প্রথম বাংলাদেশ থেকে একটা টিম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, এবং ওই টিমটা ছিল সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে। তো ওদের আবার একটু ইস্যু হয়েছিল যে ভিসা না পাওয়ার কারণে ওরা আসলে নাসা যাওয়ার সুযোগটা পায়নি। তো তখন থেকে কিন্তু আমার মনে একটা আগ্রহ ছিল যে ওরা এত ভালো একটা সুযোগ পাইলো, তাও নাসা যেতে পারলো না, ইনশাল্লাহ আমি একদিন এরকম কিছু একটা করে দেখাবো।
তো এর মধ্যে মধ্যে আসলে অনেক সময় পার হয়ে গেছে, আমরা তো 2023 সালে উইনার হলাম। তো মাঝে কিন্তু অনেক বড় একটা গ্যাপ ছিল, তো এটারও বিভিন্ন কারণ আছে, বা তখন আমি আসলে জানতাম না কিভাবে পার্টিসিপেট করতে হয়। তো যাই হোক, মানে মেইন থিম হলো যে তুমি যদি একটা স্বপ্ন দেখো, তাহলে কিন্তু ওটা ইনশাল্লাহ কোনো না কোনো ভাবে যদি পরিশ্রম করো, মানে বাস্তব হবে। মানে এটা কিন্তু খুব কঠিন কিছু না। যে আমরা ধরো আজকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে আছি, আমরা যখন ঢাকাতে কোনো কম্পিটিশনে উইনার হই, তখন কিন্তু অনেকেই আমাদের দেখে অবাক হয় যে কি তোমরা বরেন্দ্র থেকে আসছো, বরেন্দ্র থেকে তোমরা চ্যাম্পিয়ন হয়েছো। আবার যখন আমরা আমেরিকাতে গেলাম, আমেরিকাতে নাসার ক্যাফেটেরিয়ার মধ্যেও কিন্তু আমাদের বুয়েটের এক স্টুডেন্টের সাথে দেখা হয়েছে, মানে উনি নাসাতে ইন্টার্ন হিসেবে জব করছেন। তো উনিও ধরো যে আমাদেরকে দেখে অবাক হয়ে গেছে যে কি তোমরা বরেন্দ্র থেকে, রাজশাহী থেকে আসছো, তোমরা প্রোগ্রামিং পারো, তোমরা এই পারো ওই পারো। মানে উনিও মানে একটা অবাক হয়ে গেছে এরকম একটা বিষয়। তো যেই যে কারণে এটা বললাম যে তোমরা যদি মানে একটা মনে আগ্রহ রাখো বা একটা ইচ্ছা পোষণ করো, ইনশাল্লাহ যদি কষ্ট করো, এই এটা কিন্তু মানে বাস্তবে রূপ নেবেই। যে তাই বলে কিন্তু এটা এরকম না যে তুমি মনে করলে আর হয়ে গেল, এরকম কিন্তু না। মানে তোমাদের আসলে দৃঢ় প্রতিজ্ঞাটা থাকতে হবে আর কি। তা আমাদের জার্নিটা আসলে কিভাবে শুরু হয়েছিল, আমি তো স্বপ্ন দেখেছিলাম 2018 সালে। তো ওই সময় তো আমি জানতাম না যে কিভাবে কম্পিটিশনে পার্টিসিপেট করতে হয়। তো আমি যখন ভার্সিটিতে ভর্তি হলাম 2020 সালে, তো তখনই তো কোভিড-19 চলে আসলো। তো প্রায় 1.5-2 বছর তো আবার অফলাইনে, মানে আমাদের তো অনলাইনে ক্লাস করতে হলো, কম্পিটিশন সম্পর্কে আবার জানতে পারলাম না। তো যাই হোক, এভাবে সময়টা পার হলো। তো তার আগে আবার নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জটা আসলে কি, এটাও আরেকবার একটু বলি। তো যদিও সবাই জানো যে এটা একটা কিন্তু গ্লোবাল হ্যাকাথন। আবার এই হ্যাকাথন মানে কি, হ্যাকাথন মানে হলো যে এমন একটা কম্পিটিশন যেটা 1 থেকে 2 দিন হবে, এবং কম্পিটিশনে যেইখানে কম্পিটিশনটা হবে সেইখানে উপস্থিত থেকেই তোমাকে পার্টিসিপেট করতে হবে। মানে এইটা কিন্তু এরকম না যে তুমি অন্যান্য কম্পিটিশনের মতো 1-2 ঘন্টার কম্পিটিশন হলো, তার ভিত্তিতে একটা উইনার অ্যানাউন্স করা হলো। হ্যাকাথন মানে হলো 2 দিনের মতো তোমাকে ওইখানে থাকতে হবে কম্পিটিশনে, ওইখানে থেকে একটা সলিউশন দেওয়া লাগবে। তো এইখানে আসলে এই কম্পিটিশনে মূলত আর্থ এবং স্পেসের বিভিন্ন প্রবলেম নিয়ে কাজ করা হয়। যে আমাদের পৃথিবীতে বা সৌরজগতে যে প্রবলেমগুলো আছে এগুলো আমরা কিভাবে সলভ করব, এটা নিয়েই কিন্তু কাজ করা হয়। তো প্রায় মোটামুটি 2012 সাল থেকে পৃথিবীর 182টা দেশে কিন্তু এই কম্পিটিশনটা আয়োজন করা হচ্ছে। যে আমরা যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছি, এটা কিন্তু প্রায় সারা বিশ্বের মধ্যে, মানে সব জায়গা থেকেই কিন্তু এটাতে পার্টিসিপেট করে। এরকম না যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এরকম কান্ট্রির মধ্যে হচ্ছে, সারা বিশ্ব থেকেই কিন্তু এখানে পার্টিসিপেট করে। তো এই স্ট্যাটিস্টিকটা হচ্ছে 2023 সালে, মানে যখন আমরা কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম। তো সেই বছর প্রায় 58,000 পার্টিসিপেন্ট রেজিস্ট্রেশন করেছিল। আর প্রায় 152টা দেশ থেকে টিম রেজিস্ট্রেশন করে, প্রায় 8,715টা মতো টিম ছিল। তো তার মধ্যে কিন্তু আমরা টপে গেছি। আর টপ 5টা কান্ট্রি কিন্তু এরা ছিল। যে দেখো, ইন্ডিয়া, পাকিস্তান, তুর্কি, ইজিপ্ট, এরা কিন্তু টপ 5টা কান্ট্রির মধ্যে ছিল। কিন্তু তাও কিন্তু এই কান্ট্রিগুলোতে কেউ উইনার হতে পারেনি। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে পার্টিসিপেন্ট যতই বেশি রেজিস্ট্রেশন করুক, তাদের প্রজেক্ট যদি ভালো না হয়, তারা কিন্তু উইনার হতে পারবে না। তো ব্রাজিল থেকে অবশ্য উইনার ছিল, ওদের ওইখান থেকে বেশ ভালো উইনার ছিল, 2-3টা টিম ছিল সম্ভবত। তো এখানে কিন্তু আবার উইনার গুলা কিন্তু আবার বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচন করা হয়। যা আমরা যেমন ছিলাম বেস্ট স্টোরি টেলিং ক্যাটাগরিতে। তো এরকম আসলে 5টা বা 10টা ক্যাটাগরি থাকে, এক এক সময় এক একটা এটা ভ্যারি করে। তো তারপরে আমরা কিভাবে শুরু করি। তো তোমাদের আজকের যে সেমিনারটা হচ্ছে, এটা কিন্তু আমাদের বেসিস স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকেই হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এই যে এই পেজের যাত্রাটা বা এই ক্লাবের যাত্রাটাও কিন্তু আমিই শুরু করেছিলাম। এবং এইটার যাত্রা শুরু করার মূল উদ্দেশ্যই ছিল যে আমাদের এই কম্পিটিশনে পার্টিসিপেট করা। কারণ কি, এই বেসিস স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকেই কিন্তু নাসা স্পেস অ্যাপস এর প্রচারটা করা হয়। তো যেহেতু সেই সময় আমাদের ভার্সিটিতে এই ক্লাব ছিল না, তো আবার অনেকে কিন্তু জানতেও না এটা সম্পর্কে, সেজন্য আমি আগে আমাদের ক্লাবটা প্রতিষ্ঠা করি। এবং এর মাধ্যমে আমরা সব ধরনের ইনফরমেশন গুলাও দ্রুত পাই, এবং কম্পিটিশনে যেটা আমাদের পার্টিসিপেট করার ক্ষেত্রেও কিন্তু অনেক একটা হেল্প হয়েছে। কারণ অনেকেই জানো যে এখন বর্তমান যুগে কিন্তু ইনফরমেশন ইজ পাওয়ার, মানে যার কাছে যত ইনফরমেশন থাকবে সে তত শক্তিশালী। তো এইটা হচ্ছে আমাদের 2022 সালের টিম।
তো তখন আমি টিম লিডার হিসেবেই ছিলাম। তো আমাদের ওই টিমের নাম ছিল টিম ক্রিপ্টোনাইট। তো ইনি হচ্ছেন অর্ণব স্যার, যিনি তোমাদের এখন ফ্যাকাল্টি হিসেবে আছেন। আর এটা হচ্ছে মাহমুদুল হাসান ভাইয়া, মানে ওনাকে আবার অনেকে জেদি ভাই নামে চিনে। ইনি হচ্ছেন রিয়া আপু। আর এটা হচ্ছে আব্দুল মালেক, যে আমার 2023 সালের টিমেও কিন্তু ছিল। তো সেবার কিন্তু আমরা অফলাইনে পার্টিসিপেট করেছিলাম, মানে ঢাকা গিয়ে আমরা কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম। আর এইটা হচ্ছে আমাদের 2023 সালের কিছু সেশন নিয়েছিলাম, যে আমরা যখন 2022-এ পার্টিসিপেট করলাম, এই এক্সপিরিয়েন্স গুলা সবার সাথে শেয়ার করার জন্য আমরা কিন্তু কিন্তু ভার্সিটিতে বেশ কিছু সেমিনার নিয়েছিলাম। তো প্রায় 10টা টিমকে আমরা ট্রেনিং করিয়েছিলাম, তার মধ্যে 3টা টিমের কিন্তু সুযোগ হয়েছিল ঢাকা গিয়ে পার্টিসিপেট করার। যে এইটা আমরা 22-এ ঢাকা গিয়ে পার্টিসিপেট করি। আর এই 3টা টিম এরা কিন্তু এরা এরা আমাদের ঢাকা গিয়ে পার্টিসিপেট করে 2023 সালে। তো এখানে আবার আরেকটা দুর্ভাগ্যের বিষয় হলো যে দেখো, যে আমি ধরো প্রায় 10টা টিমকে ট্রেনিং দিলাম, কিন্তু সেইবার 2023 সালে কিন্তু আমার টিমটাই কিন্তু আমরা অন সাইটের জন্য আসলে নির্বাচিত হইনি, মানে আমরা ভার্চুয়ালি সিলেক্ট হয়েছিলাম। আবার আচ্ছা, সিলেকশন প্রসেসটা পরে বলছি, আগে এইগুলো দেখিয়ে নিই তোমাদের। এটাও এখানে বলছে যে আমরা রাজশাহী থেকে আসলে ভার্চুয়ালি পার্টিসিপেট করেছিলাম। মানে সিলেকশন প্রসেসটা আসলে এইভাবে কাজ করে, যে প্রথমে তোমাদের প্রিলিমিনারি রেজিস্ট্রেশন হয়। তো এখন সম্ভবত প্রিলিমিনারি রেজিস্ট্রেশন চলছে, যেটা তোমাদের আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত চলবে। তো এইখানে তোমাদের তোমাদের আইডিয়াটা সাবমিট দিতে হবে। এইটার ভিত্তিতে যাচাই বাছাই করে আসলে টপ 50টা টিমকে সিলেক্ট করা হবে। তো এই টপ 50টা টিমের শুধুমাত্র সুযোগ হবে, ওরা ঢাকা গিয়ে পার্টিসিপেট করতে পারবে। এবং বাকি যেই টিমগুলো থাকবে ওরা অনলাইনে পার্টিসিপেট করবে। তো আহ, মূলত আমাদের 2023 সালে সম্ভবত আমাদের প্রথমে যে প্রিলিমিনারি সাবমিশনে আমরা যে প্রজেক্টটা দিয়েছিলাম, তো হয়তো ওটা আসলে তত ভালো ছিল না, যে কারণে আমরা সেবার আসলে ভার্চুয়ালি সিলেক্ট হয়েছিলাম, অন সাইটের জন্য সিলেক্ট হয়নি। তো এটার আবার কিছু কারণও থাকে, কারণ দেখা যায় যে ওই সময় আমাদের মিড টার্ম এক্সাম থাকে। তো তোমাদেরই ধরো এখন কেবলমাত্র সেমিস্টার শুরু হলো, আবার কম্পিটিশন তো হবে অক্টোবর মাসের দিকে। তো দেখবা যে আগামী মাসে বা তারপরের মাসে কিন্তু তোমাদের আবার মিড টার্ম আছে। তো দেখবা যে পরীক্ষার সময় যেহেতু কম্পিটিশনটা হচ্ছে, এটা কিন্তু একটা বড় প্রবলেম। তো আমাদেরও এই প্রবলেমটাই কিন্তু হয়েছিল। এই যে তোমরা কম্পিটিশনে পার্টিসিপেট করবা, তো এইটার জন্য কিন্তু তোমাদের টিমগুলা রেজিস্ট্রেশন করতে হবে, টিম গঠন করতে হবে, এবং আইডিয়াটা সাবমিট দিতে হবে। তো টিম করার ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি, যে তোমরা যখন টিম মেম্বার গুলা সিলেক্ট করবা, অবশ্যই 2টা জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, যে তোমার টিমমেটদের মধ্যে অ্যাবিলিটি আর কমিটমেন্ট, এই 2টা জিনিস আছে কিনা। তো অ্যাবিলিটি আর কমিটমেন্ট আবার কি জিনিস, যে ধরো তুমি তোমার একটা টিমমেটকে কোনো কাজ দিলা, যে সে আসলেই সেটা করতে পারে কিনা। যে ধরো তোমার একটা ফ্রেন্ড ভিডিও এডিটিং নিয়ে কাজ করে, ওকে যদি তুমি একটা অ্যাপ ডেভেলপ করতে দাও, ও তো পারবে না। মানে কি, ওর মধ্যে ওই অ্যাবিলিটিটা নাই। কিন্তু ধরো যে তুমি তোমার একটা অ্যাপ ডেভেলপার বন্ধু আছে, ওকে তুমি অ্যাপটা ডেভেলপ করে দিতে বললা, ও বললো যে ঠিক আছে আমি 5 দিনের মধ্যে করে দিব। কিন্তু দেখা গেছে যে ওই 5 দিনের মধ্যেও করে দিল না, 10 দিন পার হয়ে যাচ্ছে, তাও ওর কোনো খোঁজ খবর নাই। তো এইটা হচ্ছে কমিটমেন্ট। যে মানে কি, যে ও আসলে কাজ জানে বা করতে পারে, কিন্তু ওর মধ্যে কোনো কমিটমেন্ট নাই, মানে ওর কথার কোনো ঠিক নাই। তো এরকম লোকদের নিয়েও কিন্তু টিম করা যাবে না। এটাই কিন্তু মেইনলি আমাদের টিম করার ক্ষেত্রে সব থেকে বড় প্রবলেম হয়। যে ধরো যে কারো অ্যাবিলিটি আছে কিন্তু কমিটমেন্ট নাই, আবার ধরো কারো কমিটমেন্ট আছে অ্যাবিলিটি নাই। তো এরকম লোকজন নিয়ে কিন্তু টিম করা যাবে না। কারণ প্রত্যেকটা কম্পিটিশনেই দেখা যায় যে টিমমেট ধরো একজন কাজ করছে, বাকিরা ধরো বসে থাকছে। তো এরকম টিম কিন্তু বেশি দূর আগাইতে পারবে না। সেজন্য যেটা করতে হবে, টিমমেট নির্বাচনের ক্ষেত্রে তোমাকে অনেক বেশি সময় দিতে হবে, অনেক যাচাই বাছাই করে কিন্তু টিমমেট গুলা নেওয়া লাগবে। তারপরে আছে চ্যালেঞ্জ। যে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে কিন্তু তোমাকে একটা টপিক নিয়ে কাজ করতে হয়। তো তুমি আসলে কোন টপিক নিয়ে কাজ করবা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো অলরেডি কিন্তু টপিক গুলা পাবলিশ করে দেওয়া হয়েছে। তো যারা এখনো দেখোনি, দেখে নিবা। আমাদের নাসার গাইডলাইন বা এর আগে ওয়েবসাইটে সম্ভবত লাইভ হয়েছিল। তো ওইখানে কিন্তু চ্যালেঞ্জ গুলো অলরেডি প্রকাশ করা হয়ে গেছে, মানে এই বছর তোমাকে কি কি টপিক নিয়ে কাজ করতে হবে, এইটা কিন্তু এখনই তোমাদের সিলেক্ট করে নিতে হবে। তো এইটা যদি তুমি ভালো মতো সিলেক্ট না করো, তাহলে কিন্তু বেশি দূর আগাইতে পারবা না। তো এটার আর একটা কারণ হচ্ছে যে 2022 সালে যখন আমরা পার্টিসিপেট করি, তখন কিন্তু আমরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নিয়ে কাজ করেছিলাম।
তো যেটা বুঝতে পারলাম যে আমরা যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে, আবার এই টেলিস্কোপ সম্পর্কে আমাদের খুব বেশি আইডিয়া নাই। তো যেহেতু আমাদের নিজেরই আইডিয়া নাই, তাহলে ওই প্রবলেম নিয়ে বা চ্যালেঞ্জ নিয়ে আমরা তো বেশি দূর আগাইতে পারবো না, যে কারণে আমাদের সেইবার কিন্তু রেজাল্ট অত ভালো আসেনি। তো সেজন্য আমি 2023 সালে চিন্তা করলাম যে যে টপিকটা আমরা সবাই বুঝি এই ধরনের একটা টপিক সিলেক্ট করা। তো আলহামদুলিল্লাহ আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম, এভরিথিং স্টার্টস উইথ ওয়াটার, মানে আমাদের চ্যালেঞ্জটা মূলত কিন্তু পানি নিয়েই ছিল। তোমরা অলরেডি অনেক ইন্টারভিউ বা এই ধরনের বিভিন্ন প্রোগ্রামে শুনেছো সেটা সম্পর্কে। তো যেহেতু পানি সম্পর্কে আমাদের সবার আইডিয়া আছে, আবার ক্লাইমেট চেঞ্জ সম্পর্কেও আমাদের সবার আইডিয়া আছে, বা আমার টিমের সবাই আসলে এই সম্পর্কে অবগত, সেজন্য কিন্তু আমরা ওই চ্যালেঞ্জটাই নিয়েছিলাম। মানে চ্যালেঞ্জ আসলে কত কঠিন বা কত সহজ এটা কিন্তু ম্যাটার করে না, ম্যাটার করে যে তুমি কত ভালোভাবে তোমার সলিউশনটা দিতে পারছো। আমাদের যে প্রোটোটাইপটা ছিল অ্যাকোয়া এক্সপ্লোরার একটা গেম। তো এই লিঙ্কে গেলে তোমরা সব ডিটেলস পাবা। লিঙ্ক tr.ee/টিম ভয়েজার্স বিডি, অথবা আমাদের ফেসবুক পেজেও কিন্তু এই লিঙ্কটা দেওয়া আছে, টিম ভয়েজার্স লিখে ফেসবুকে সার্চ দিলে পাবো। তো আমাদের যে আমরা যে বাংলাদেশে চ্যাম্পিয়ন হলাম, তো চ্যাম্পিয়ন হওয়ার পরে আমরা কি প্রাইজ পেলাম? তো এই যে এইখানে যে উইনার ট্রফিটা দেখতে পাচ্ছ, এটা ছিল আমাদের চ্যাম্পিয়ন ট্রফি। মানে বাংলাদেশ রাউন্ডে যখন আমরা লোকাল উইনার হই তখন আমাদেরকে এই ট্রফিটা দেওয়া হয়। তো যেহেতু আমরা আসলে অনলাইনে পার্টিসিপেট করেছিলাম, তো আমরা ভার্চুয়ালি আসলে জানতে পারি যে আমরা আসলে কম্পিটিশনে উইনার হচ্ছি। তো আমাদের প্রাইজটা কিন্তু আমাদের যে অর্ণব ভাই বা অর্ণব স্যার, যিনি আসলে ওই দিন ওখানে উপস্থিত ছিলেন, উনি আমাদের প্রাইজটা রিসিভ করেন। তো তারপরে আলহামদুলিল্লাহ আমাদের গ্লোবাল উইনার্স অ্যানাউন্সমেন্ট করা হয়, তো যেখানে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হই। তো আবার অনেকের কিন্তু একটা কোশ্চিন থাকে যে আমরা যে একটা গ্লোবাল কম্পিটিশনে পার্টিসিপেট করছি, এইটার আসলে আউটকামটা কি? যে আমরা যে নাসাতে যাচ্ছি, আমাদের কি লাখ লাখ টাকা দিবে প্রাইজ হিসাবে? তো এটা কিন্তু আবার অনেকের জানার আগ্রহ থাকে। তোমাদের সুবিধার্থে বলে দেই যে এই কম্পিটিশনে কিন্তু কোনো প্রকার টাকা পয়সা বা এরকম প্রাইজ মানে কিছুই দেওয়া হয় না। তো এখানে মেনলি যেটা দেওয়া হয় যে তোমাকে একটা গ্লোবাল রিকগনাইজেশন দেওয়া হচ্ছে, বিভিন্ন নিউজ মিডিয়ায় তোমাকে নিয়ে নিউজ হচ্ছে, তুমি নাসা যাওয়ার সুযোগ পাচ্ছ, বা তোমাকে সবাই চিনছে, মানে এটাই কিন্তু একটা বড় প্রাপ্তি। মানে টাকা পয়সা কিন্তু ধরো শেষ হয়ে যায়, যে আমি যদি তোমাকে 2 লাখ টাকা দেই, দেখবা কোনো না কোনো ভাবে 1-2 মাসের মধ্যে কিন্তু ওই টাকা শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যে গ্লোবাল রিকগনাইজেশনটা পাচ্ছ, এইটা কিন্তু অনেক দিন থাকে, বা এইটা কিন্তু একটা ভালো লাগাও কাজ করে। যে দেখো আমরা কিন্তু 2023 সালের উইনার ছিলাম, কিন্তু আজকে কিন্তু আমরা 2025 সালে এসে আজকের সেমিনারে গেস্ট হিসেবে কিছু বলার সুযোগ পাচ্ছি। তো এটাই কিন্তু একটা সম্মান। তো এবং আলহামদুলিল্লাহ যারা তোমরা ভালো করবা তারা কিন্তু এই ধরনের সুযোগগুলা পাবা। এই যে তোমাদের বিভিন্ন নিউজ মিডিয়া এগুলাতে তোমাদের নিয়ে বেশ কিছু সেমিনার হবে। এই যে দেখো যে আমাদের বিভিন্ন প্রথম আলো বা আরো বেশ কিছু আহ, প্রতিদিনের বাংলাদেশ, আবার খবরের কাগজ কাগজ বেশ কিছু পত্রিকাতে কিন্তু আমাদের নিয়ে লেখালেখি হয়েছে। এবং এটা 2024 সালেও হয়েছে, আবার 2025 সালেও কিন্তু হয়েছে। আবার আমরা অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি, সময় টিভিতে, চ্যানেল 24, এখন টিভি, যমুনা টিভি, এই ধরনের অনেক টিভিতে কিন্তু আমরা ইন্টারভিউ দিয়েছি। আবার এই যে আমাদের ভার্সিটি থেকে কিন্তু আমাদেরকে আমার সম্মাননা দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু গোল্ড মেডেল দেওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশের প্রায় 200-300 ফেসবুক পেজে বা নিউজ মিডিয়াতে কিন্তু আমাদের নিয়ে ফিচার করা হয়েছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু আমরা গেস্ট হিসাবে গিয়েছিলাম। যে দেখো যে আমরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাইনি বলেই কিন্তু একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ছি। তো দেখো যে আমরা ওইখানে পড়তে যাওয়ার সুযোগ পাইনি, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ওখানে গেস্ট হিসেবে গিয়ে কিছু বলার কিন্তু সুযোগ পেয়েছি। তো এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ আলহামদুলিল্লাহ। তো এরকম আরো বেশ কিছু সেমিনারে অনলাইনে অফলাইনে আমাদেরকে গেস্ট হিসেবে ডাকা হয়েছে, এবং আমরা সেখানে গিয়েছি, কথা বলেছি। এটা তো বললাম যে আমাদের ইউনিভার্সিটি থেকে আসলে গোল্ড মেডেল দেওয়া হয়। আর এই ছবিটা হচ্ছে আমাদের ভিসা পাওয়ার পরের একটা ছবি, এটাও আসলে ঢাকাতে তোলা। যে আমরা যখন ইউএস এর ভিসা পাই, তো ভিসা পাওয়ার পরে আমরা এই ছবিটা তুলি। তো এইখানে যিনি আছেন ইনি হচ্ছেন প্লাবন ভাই। তো প্লাবন ভাই আমাদের লোকাল কোঅর্ডিনেটর হিসেবে আছেন রাজশাহী রিজিয়নের। এছাড়াও উনি আগে বেসিসে ছিলেন, বর্তমানে ইউএসএ তে আছেন। তো উনি বেশ হেল্পফুল, এবং আমাদের বেসিস
স্টুডেন্ট ফোরাম প্রতিষ্ঠার ক্ষেত্রে উনার কিন্তু বেশ ভালো একটা ভূমিকা আছে। কারণ আমি যখন প্রথম ব্যাসিস সম্পর্কে জানতে পারি, তো আমি যখন ব্যাসিসের পেজে মেসেজ দেই তখন প্লাবন ভাইয়ের নাম্বারটা পাই। তারপর উনাকে রেগুলার কল দিতাম যে ভাই আমাদের ভার্সিটিতে একটা ক্লাব প্রতিষ্ঠা করব, কিভাবে কি করতে হবে বলেন। তো ভাই ওই সময় প্রচুর ব্যস্ত ছিলেন, অফিসিয়াল অনেক কাজ ছিল, তারপরেও কিন্তু অনেক হেল্প করেছিলেন যে আমাদের ভার্সিটিতে ব্যাসিস স্টুডেন্ট ফোরামটা প্রতিষ্ঠা করার জন্য। তো এই ছবিটা হচ্ছে আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আমরা যখন ইউএসএ তে যাওয়ার আগে এই ছবিটা তুলেছিলাম। আর এই ছবিটা হচ্ছে আমাদের ইউনাইটেড নেশনে, মানে আমরা যে ইউএসএ তে গিয়ে যে শুধুমাত্র নাসার হেডকোয়ার্টার বা স্পেস ফ্লাইট সেন্টারে যে ভিজিট করেছি এরকম কিন্তু না। আমরা ইউএসএ তে প্রায় 14 দিন মতো ছিলাম, এবং 14 দিনে কিন্তু আমরা প্রায় 20 থেকে 25টা ইভেন্টে কিন্তু পার্টিসিপেট করেছি। তো এখানে আমাদের অ্যাডভাইজার হিসেবে ছিলেন জামান স্যার। তো উনি আসলে আমাদের মূল ট্রিপটা প্ল্যান করেন যে আমরা কোথায় যাব, কাদের সাথে মিট করব। উনার একটা ভালো পরিচিতি আছে। আবার বাংলাদেশে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ এই কম্পিটিশনটা কিন্তু উনার হাত ধরেই শুরু হয়েছে। আর উনি এখন অ্যাডভাইজার হিসেবে আছেন। তো ইনি হচ্ছেন রাবাব ফাতিমা ম্যাম। তো উনি আমাদের ইউনাইটেড নেশনে আছেন। আর আমরা যখন ওইখানে যাই তখন ওইখানে যারা কর্মচারী আছেন তারা আমাদের বলছিলেন, বা যারা আমাদের গাইড করছিলেন ওইখানে ওনারা বলছিলেন যে রাবাব ফাতিমা ম্যামের সাথে আসলে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরাও আসলে মিট করার সুযোগ পায় না। মানে উনি এত ব্যস্ত বা এত পাওয়ারফুল একজন মহিলা। তো সেইখান থেকে আমরা কিন্তু সুযোগ পেয়েছি ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার ঘুরে দেখার, বা ওইখানে আমরা কিন্তু লাঞ্চও করে আসছি, বা ওইখানে নিরাপত্তা পরিষদ বা এই ধরনের বিভিন্ন পরিষদ যেগুলো আছে সেগুলোও কিন্তু আমরা ঘুরে দেখে এসেছি। তারপরে আরো বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে আহ, টমাস আলভা এডিসন, মানে যিনি আমাদের বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন, ওই উনার একটা মিউজিয়াম আছে, ওইখানে আমরা গিয়েছি। তারপরে আহ, আব্দুল আজিজ স্যার নামে একজন আছেন, মানে বাংলাদেশের টপ লেভেলের একজন, যিনি নিউ ইয়র্কে আছেন। তো এই ছবিটা হচ্ছে ট্রাম্প টাওয়ারে, মানে ডোনাল্ড ট্রাম্পকে তো আমরা সবাই চিনি, তো ওর কিন্তু একটা ট্রাম্প টাওয়ার আছে। তো ওইখানে কিন্তু যাওয়ার অ্যাক্সেস সবার থাকে না। তো ওইখানে ওনাদের স্পেশাল যে ভল্ট গুলা আছে ওইগুলাতেও আমরা গিয়েছি। তারপরে বিভিন্ন সফটওয়্যার কোম্পানির যারা সিইও, তারপরে নিচে ডান দিকে যেটা আছে এটা হচ্ছে আমাজনের, আমাজন ওয়েব সার্ভিসের নিউ ইয়র্ক অফিস, তো ওইখানেও আমরা গিয়েছি। তারপরে নাগরিক নাগরিক টিভি, না অনেকেই হয়তো তোমরা ফেসবুকে দেখেছো খালিদ মহিউদ্দিন, ওনার ইন্টারভিউ শুনেছো। তো উনি আসলে যেখানে ওনার ভিডিওগুলো রেকর্ড করেন, তো ওইখানেও আমাদের একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল। আবার ইউএসএ তে যারা বিভিন্ন আইটি সেক্টরে আছে বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে, ওনাদের বিভিন্ন প্রোগ্রামেও আমরা গেস্ট হিসেবে গিয়েছিলাম। আবার এটা হচ্ছে আমাদের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওইখানেও আমাদের একটা স্পিচ দেওয়ার জন্য ইনভাইট করা হয়। ওখানে আমরা বিদেশি শিক্ষার্থীদের মাঝে আমরা গেস্ট হিসাবে আমাদের এই ধরনের একটা সেমিনার পরিচালনা করি। এছাড়াও নাসার হেডকোয়ার্টারে এই ছবিটা তোলা, যে হেডকোয়ার্টারে আমরা সবাই ছিলাম, বা ওইখানে যে গিফট শপ আছে বা ওইখানে কিভাবে কি হচ্ছে এগুলো আমরা ভিজিট করি। এটা হচ্ছে বাংলাদেশ এম্বাসি, মানে ইউএসএ তে ওয়াশিংটন ডিসিতে যেটা বাংলাদেশের এম্বাসি, ওইখানেও আমাদেরকে একটা লাঞ্চের জন্য ইনভাইট করা হয়। তো ওইখানেও আমরা যাই, ওইখানে দেখি সব। তারপরে এইটা হচ্ছে আমাদের মেইন ইভেন্টের দিন, জুন মাসের 4 তারিখে গোডাইড স্পেস ফ্লাইট সেন্টারে। এটার ভিডিও হয়তো অনেকে ফেসবুকে দেখেছো। আর এখানে আমাদের একটা ভিডিও ছিল এটাও। আচ্ছা, এই ভিডিওটা হয়তো অনেকে ফেসবুকে দেখেছো, সে কারণে আর পুরোটা চালাচ্ছি না। তো এইটা হচ্ছে রোমান টেলিস্কোপ, মানে এই টেলিস্কোপের নাম হয়তো অনেকে শুনেছো বা শুনোনি। তো এইটা আসলে 2027 সালের দিকে আকাশে পাঠানো হবে। তো ওইটা বানানোর কাজ কিন্তু এখন চলছে। তো এই ধরনের জায়গায় কিন্তু সবার যাওয়ার অ্যাক্সেস থাকে না। তো আমরা কিন্তু এখানে গিয়েছিলাম যে রোমান টেলিস্কোপটা আসলে কিভাবে বানাচ্ছে এইগুলা কিন্তু আমরা সরাসরি দেখে আসছি। আবার যেখানে এই জিনিসটা আসলে বানানো হচ্ছে এটা কিন্তু প্রচুর একটা সিকিউর জায়গা, মানে এইখানে একটা বিন্দু বালুও প্রবেশ করতে পারবে না, এরকম একটা সিকিউর জায়গা। যে কোনো বালু ঢুকলেও কিন্তু ওদের এই ধরনের টেলিস্কোপের অনেক ক্ষতি হতে পারে বা যন্ত্রের ক্ষতি হতে পারে, এই জন্য অনেক সিকিউর একটা জায়গা এটা। তো এরপরেও নাসা আরো যে যে প্রজেক্ট গুলাতে কাজ করছে বা ওদের যে রকেট গুলা আছে এইগুলা সম্পর্কেও আমাদের সারাদিন ব্যাপী ঘুরে দেখানো হয় এবং এগুলা সম্পর্কে বলা হয়।
আবার এই সেশনটা হচ্ছে যে আমরা যখন প্রাইজ রিসিভ করি, যে ইউএসএ তে যখন আমাদের নাসার গোডাই ডিসপেস ফ্লাইট সেন্টারে উইনার্স অ্যানাউন্স করে যখন আমাদের একটা সার্টিফিকেট দেওয়া হয়। এই ভিডিওগুলোতে সাউন্ড সেভাবে নাই, কারণ এগুলা ফেসবুক থেকে ডাউনলোড করা মোটামুটি। কারণ ওই সময় যেহেতু আমরা সবাই স্টেজে ছিলাম, আমাদের কিন্তু ওইভাবে ভিডিও রেকর্ডের সুযোগ ছিল না। এগুলো আমরা ওরা ফেসবুকে যেগুলো শেয়ার করেছিল ওগুলা থেকে আসলে ডাউনলোড করা। এতটুকু ছিল আমাদের জার্নি। তো এইবার আসি যে তোমরা আসলে এইবার যারা এই বছর পার্টিসিপেট করবা তাদের উদ্দেশ্যে কিছু কথা। যে আচ্ছা, তোমাদের তার আগেই জিজ্ঞেস করি যে তোমরা কি এখন পর্যন্ত চ্যালেঞ্জ গুলা দেখেছো, যে এই বছর আসলে কম্পিটিশনে কি কি চ্যালেঞ্জ আছে, এগুলা কি কেউ দেখেছো? ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, জিজ্ঞেস করতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, আমি পার্টিসিপেন্ট গাইডে যেসব চ্যালেঞ্জ গুলো দেখছি ওইটা কি ইনিশিয়াল নাকি ফাইনাল? হ্যাঁ, ওটাই ফাইনাল, তবে ওইটার কিন্তু আরো আপডেট হবে। মানে পার্টিসিপেন্ট গাইডলাইনে যেটা আছে ওটা কিন্তু মোটামুটি এডিট করে আপলোড করা আছে, তো ওইটা কিন্তু আরো বেশ কিছু মডিফাই করা হবে। আবার তোমরা যদি নাসার ওয়েবসাইটেও দেখো যে সেপ্টেম্বরের 16 তারিখে ফুল চ্যালেঞ্জটা দেওয়া হবে। মানে এখন তো জাস্ট একটা টাইটেল দেওয়া আছে, আর সেপ্টেম্বরের 16 তারিখে তোমাদের পুরো ডিটেলসটা দিয়ে দিবে যে কোন কোন স্যাটেলাইট থেকে তোমরা ডাটা নিবা, বা কি কি এপিআই ইউজ করতে হবে, বা তোমার অ্যাপসে বা ওয়েবসাইটে কি ধরনের ফিচার্স থাকতে হবে, তোমার টার্গেট অডিয়েন্স কারা, এগুলা কিন্তু সেপ্টেম্বরের 16 তারিখে দিবে। কিন্তু আচ্ছা তোমাকে এখন থেকেই কিন্তু তোমার প্রজেক্ট বানানো শুরু করে দিতে হবে, কারণ তোমাকে বাংলাদেশে কিন্তু 25 তারিখের মধ্যে প্রজেক্ট তোমার সাবমিট দিতে হবে। কিন্তু প্রবলেম নাই, তুমি পরবর্তীতে প্রজেক্ট আবার আপডেট করতে পারবা। হ্যাঁ, আমি যেটা মানে একটু কনফিউশন ছিল সেটা হচ্ছে যে আমি মানে জানছিলাম আগে যে চ্যালেঞ্জ গুলো মানে আহ, পুরোটা বর্ণনা করে ছাড়বে হচ্ছে 21শে আগস্টে, আর সেপ্টেম্বর 1 তারিখের আগে হচ্ছে যে প্রজেক্টের প্রেজেন্টেশন সাবমিট করতে হবে। না, এটা ওই ওই, আগস্টের 21 তারিখে যেটা দেওয়া আছে ওই দিন কিন্তু আমাদের চ্যালেঞ্জ গুলা পাবলিশ করা হবে। মানে এর আগে যে একদিন সম্ভবত চ্যালেঞ্জ পাবলিশ করেছিল, ওটা হয়তো ওদের টেস্টিং এর জন্য করেছিল, তো ওটা কিন্তু অফিসিয়ালি পাবলিশ করেনি। তো ওই চ্যালেঞ্জ গুলাই আবার 21 তারিখে অফিসিয়ালি পাবলিশ করা হবে। মানে এর আগে যেটা পাবলিশ হয়েছে ওটা কিন্তু ওরা অফিসিয়ালি করেনি, হয়তো ওরা টেস্ট করছিল, তখন আমরা দেখে নিয়েছি। তো এই জিনিসটাই আবার দেখবা 21 তারিখে এই সেম জিনিসই আবার পাবলিশ করা হবে। আর সেপ্টেম্বরের 16 তারিখে এটা নাসার ওয়েবসাইটে দেখবা দেওয়াই আছে যে সেপ্টেম্বরের 16 তারিখে ওরা মেইন চ্যালেঞ্জ স্টেটমেন্ট গুলা পাবলিশ করবে। আবার এটা কিন্তু রেগুলার আপডেট হতেই থাকবে, যেহেতু এটা একটা হ্যাকাথন। ওই দেখবা যে অক্টোবরের 3 তারিখ পর্যন্ত এটা কিন্তু আপডেট আসতেই পারে। মানে এটা কিন্তু এরকম না যে সেপ্টেম্বরের 16 তারিখে যেটা দিবে ওটাই একেবারে ফিক্সড, এটা কিন্তু আরো আপডেট হতে পারে। ভাই এটা কি মানে চ্যালেঞ্জের পারপাস তো চেঞ্জ হয় না, জাস্ট ডিটেলস দিবে নাকি একদম হ্যাঁ, পুরো? হ্যাঁ, মানে তোমাকে আরো ডিটেলস দিবে, মানে যত ও দিন আচ্ছা যাবে আচ্ছা, তোমাকে আরো বেশি ডিটেলস দিবে। বুঝতে পারছি। Okay. আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তো বাকিদের তোমাদের কি মানে এখনো চ্যালেঞ্জ ঠিক করা হয়েছে যে কে কোন চ্যালেঞ্জে কাজ করবা? আচ্ছা, রেজওয়ানা হাত তুলেছো। চ্যালেঞ্জ ঠিক করা হয়ে গেছে তোমাদের? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। না, আচ্ছা, আমার বাকিদের। চ্যালেঞ্জ হ্যাঁ, এখনো হ্যাঁ, ঠিক বল। করা হয়নি, তবে আমার কিছু কোশ্চেন ছিল আপনার কাছে। হ্যাঁ, হ্যাঁ, জিজ্ঞেস করো। আম, আপনাদের যে অ্যাপটা ছিল এটা বেসিক্যালি কেমন অ্যাপ ছিল? মানে এটা গেমিং অ্যাপ ছিল শুনেছিলাম, তবে এটাতে মানে কেমন কি ছিল আর কি এই জিনিসটা, আর এটা আপনাদের কোন চ্যালেঞ্জকে অ্যালাইন করছিল এই জিনিসগুলো? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। তো আমাদের যদি তোমরা আমাদের প্রজেক্ট ডিটেলসে যাও তাহলে ওখানে কিন্তু সব পেয়ে যাবা। তো আমাদের চ্যালেঞ্জটা ছিল এভরিথিং স্টার্টস উইথ ওয়াটার নিয়ে। তো যেখানে আমাদের একটা স্টোরি টেলিং অ্যাপ বানানোর কথা বলা হয়েছিল, যে হুম হুম। আমাদের একটা গেম ডিজাইন করব, ঠিক আছে, কিন্তু গেমটা এরকম হবে যে এই ওয়াটার রিলেটেড স্টোরিগুলা বলবে আমাদেরকে, যে ওয়াটার সাইকেল আসলে কিভাবে পরিচালিত হচ্ছে, আবার ক্লাইমেট চেঞ্জে এটা কিভাবে ভূমিকা রাখছে, আবার পানির ক্ষেত্রে এটা কিভাবে ভূমিকা রাখছে। এই জিনিসগুলা হুম। আসলে স্টোরি টেলিং এর মাধ্যমে কত সহজে আসলে উপস্থাপন করা যায়। তো এটাই নিয়ে এটা নিয়ে মূলত আমাদের প্রজেক্টটা ছিল। আর এটা মানে কোন চ্যালেঞ্জকে অ্যালাইন করছিল তখন? এভরিথিং এভরিথিং স্টার্টস উইথ ওয়াটার। ও আচ্ছা আচ্ছা, ওই হ্যাঁ, চ্যালেঞ্জটাকে অ্যালাইন করছিল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আমি থ্যাংক ওগুলা ইউ স্যার। দেখাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা বাকি কোশ্চেন গুলো আমরা পরে নিব। তো আচ্ছা, টিম
ক্রিয়েট হয়েছে এবং ধরো তোমাদের চ্যালেঞ্জ সিলেক্ট হয়েছে, এরকম কে কে আছে তারা হাত তুলো, যে চ্যালেঞ্জ ফিক্সড হয়ে গেছে যে কে কোন চ্যালেঞ্জে কাজ করবা। আচ্ছা, ধন্যবাদ। মাত্র 2-3 জন দেখতে পাচ্ছি, তো সমস্যা নাই, তোমরা দ্রুত করে নিও, কারণ আমি দেখলাম যে 25 তারিখে যেহেতু রেজিস্ট্রেশনের লাস্ট ডেট, তো ওইখানে কিন্তু তোমাদের একটা 4 মিনিটের ভিডিও সাবমিট দেওয়া লাগবে। তো ওইটা কিন্তু 25 তারিখের পরে সম্ভবত আর ডেট হয়তো বাড়াবে কিনা আমার শিওর জানা নাই, তাও তোমরা চেষ্টা করো যে 25 তারিখের মধ্যেই সাবমিট দেওয়ার। আচ্ছা, তো আমি স্ক্রিন শেয়ার করি যে আচ্ছা, আমি যেটা বলছিলাম, হ্যাঁ, যে আমাদের চ্যালেঞ্জ গুলা কিন্তু এখনো অফিসিয়ালি পাবলিশ করা হয়নি, কিন্তু আমাদেরই কিছু স্টুডেন্ট দেখলাম যে আমাদের চ্যালেঞ্জগুলো যখন প্রকাশ হয় তখন ওরা আসলে কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছিল, যে এই যে যে চ্যালেঞ্জগুলা মানে আমরা যখন পার্টিসিপেট করি 2023 সালে, তখন কিন্তু সে বছর প্রায় 30টা চ্যালেঞ্জ ছিল, কিন্তু এই বছর কিন্তু আমাদের মাত্র 19টা চ্যালেঞ্জ আছে। মানে তোমরা দেখবা 20টা চ্যালেঞ্জ, কিন্তু 20টা চ্যালেঞ্জ কিন্তু না, এর মধ্যে একটা বাদ যাবে। তো এইগুলা হচ্ছে 2025 সালের চ্যালেঞ্জ। তো এই জিনিসটাই আসলে 21 তারিখে আবার পাবলিশ করবে, মানে এইটা কিন্তু তোমরা এখন নাসার ওয়েবসাইটে পাবা না, কারণ কি ওরা আসলে এটা এখন অফলাইন করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে। এই জিনিসটা আসলে 21 তারিখে আবার রিলিজ করা হবে। তো অলরেডি অনেকে হয়তো এটা দেখে তোমাদের চ্যালেঞ্জগুলো সিলেক্ট করে নিয়েছো। তো যারা আসলে এখনো সিলেক্ট করনি তাদেরকে এটা দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারবা আবার। তো চ্যালেঞ্জটা কিন্তু তোমাদেরকে বারবার পড়তে হবে, যে তোমরা প্রত্যেকটা চ্যালেঞ্জ আসলে ভালো মতো পড়বা। যে এইখানে আসলে একটা চ্যালেঞ্জ আছে, যদি আমি দেখাই। আচ্ছা, এইখানে সম্ভবত স্ক্রিনশট মিসিংও থাকতে পারে। আচ্ছা, এই যে এটা, যে ক্রিয়েট ইওর ওন চ্যালেঞ্জ। তো এইটা যদি তোমরা দেখো যে ক্রিয়েট ইওর ওন চ্যালেঞ্জ, মানে নাসা যে টপিক গুলা দিয়েছে এইগুলার বাইরে যদি তুমি কোনো চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চাও, তাহলে তোমাকে এটা সিলেক্ট করতে হবে যে ক্রিয়েট ইওর ওন চ্যালেঞ্জ। কিন্তু তুমি যদি এই চ্যালেঞ্জ নিয়ে কাজ করো, তাহলে কিন্তু তুমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবা না। কারণ কি, এখানে দেখো লেখাই আছে যে যারা আসলে এই টপিক নিয়ে কাজ করবে তারা আসলে গ্লোবাল উইনার হওয়ার সুযোগটা হাতছাড়া করবে, যে কারণ তাদেরটা গ্লোবাল জাজিং হবে না। অতএব 20টা চ্যালেঞ্জের মধ্যে তোমাদের হাতে আছে মাত্র 19টা চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জগুলো তোমরা অবশ্যই ডিটেলসে পড়বা, কারণ এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই লেখা থাকে যে তোমাকে আসলে কি করতে হবে। যে প্রথমটাই যদি আমরা দেখি, যে দেখো এখানে কি বলছে, যে অ্যানিমেশন সেলিব্রেশন অফ টেরা ডাটা। তো এইটা ডিফিকাল্টি লেভেল কিরকম চাচ্ছে, যে এটা তুমি বিগিনার লেভেলেরও করতে পারো, আবার খুবই অ্যাডভান্স একটা সলিউশনও দিতে পারো, অথবা ইন্টারমিডিয়েটও করতে পারো। আবার এইটার সাবজেক্টটা কি হবে, যে সাবজেক্টে দেখো যে যেহেতু এটা অ্যানিমেশন, তাহলে তুমি আর্টস বা মাল্টি মাল্টিমিডিয়াম করতে পারো। মানে মাল্টিমিডিয়াতে ধরো তুমি একটা ভিডিও আকারেও জিনিসটাকে সাবমিট দিতে পারো, মানে কি তোমার অ্যাপস বা গেম এগুলা কিন্তু বানানো লাগছে না। অথবা তুমি ডাটা ম্যানেজমেন্টও করতে পারো, মানে তুমি একটা ওয়েবসাইট বা ডাটাবেস টাইপও করতে পারো। আবার ধরো আর্ট সায়েন্স, বা ধরো হ্যাবিটেন্স বা স্যাটেলাইটস বা স্টোরি টেলিং, মানে তুমি একটা গল্প বানার টাইপেরও বানাইতে পারো। অথবা ভার্চুয়াল রিয়ালিটি, মানে তুমি একটা ভিআর দিয়েও কিন্তু একটা সলিউশন বানাইতে পারো। মানে এইখানে কিন্তু বলাই আছে যে তুমি কি ধরনের সলিউশন আসলে দিতে পারবা। তারপরে দেখো এখানে কিন্তু আরো ডিটেলসে লেখা আছে যে এই চ্যালেঞ্জটা আসলে কি বিষয়ে। তারপরে এইখান থেকে দেখলে দেখবা যে লেখা আছে যে ইওর চ্যালেঞ্জ ইজ টু ইউজ ডাটা ফ্রম এনি অর অল অফ টেরাস 5 ইনস্ট্রুমেন্টস। মানে এখানে কিন্তু তোমাকে বলে দিচ্ছে যে তোমাকে আসলে কি কি করতে হবে, যে এখানে তোমাকে অ্যানিমেশন কার্টুন বানাইতে হবে, নাকি ওয়েবসাইট বানাইতে হবে, নাকি এআই কে ট্রেন করতে হবে, নাকি কোনো হার্ডওয়্যার বানাইতে হবে, সবই কিন্তু বলা আছে। তো এখানে কিন্তু এরকম না যে তুমি একটা ভিডিও বানাইলা মানে তুমি মার্ক কম পাবা, আবার তুমি একটা রোবট বানাইলা তুমি মার্ক বেশি পাবা, বা তুমি একটা মার্স রোভার বানাইলা তুমি মার্ক বেশি পাবা, বা তুমি মঙ্গল গ্রহে নিয়ে কাজ করলে বেশি পাবা, বা এলিয়েন নিয়ে কম কাজ করলে এলিয়েন নিয়ে কাজ করলে মার্ক কম পাবা, এরকম কিন্তু না। আচ্ছা, 1 মিনিট, আমার গেস্ট আসছে সম্ভবত, আমি গেটটা খুলে আসছি।
যেটা বলছিলাম, আচ্ছা, তো এই চ্যালেঞ্জ গুলা কিন্তু তোমাদের আসলে পড়তে হবে, যে টিমে আসলে যতজন আছো প্রত্যেককে আসলে অন্তত 3-4 বার এই চ্যালেঞ্জ গুলা পড়া লাগবে। যে যত বেশি তোমরা এই চ্যালেঞ্জ গুলা পড়বা তত ভালো কিন্তু বুঝতে পারবা, মানে তখন ধরো মন থেকে তোমার অ্যান্সার গুলো আসবে যে আসলে এই চ্যালেঞ্জটা নিয়ে তোমার কাজ করার অ্যাবিলিটি আছে কিনা, বা তুমি চ্যালেঞ্জটা ভালো মতো বুঝছো কিনা। এই জিনিসগুলা কিন্তু যদি বারবার দেখো, মানে তুমি যদি মনে করো যে এই চ্যালেঞ্জটাই আমি শুধু পড়বো, বাকি চ্যালেঞ্জ গুলো আমি পড়বো না, তাহলে কিন্তু চ্যালেঞ্জ সম্পর্কে আইডিয়া পাবা না। মানে অতএব তোমাকে প্রথমেই আগে 19টা চ্যালেঞ্জ আসলে ভালো মতো পড়তে হবে। যদি না পড়ো তাহলে দেখবা যে কোনো কিছু মিস করছো। তো আগে চ্যালেঞ্জটা দেখে আসলে চ্যালেঞ্জ সিলেক্ট করতে হবে। তারপরে আবার এইটাও দেখতে হবে যে তোমার পুরো টিমমেটের আসলে সবার এই চ্যালেঞ্জে কাজ করতে আগ্রহ আছে কিনা। যে ধরো তুমি আহ, এই যে সোলার সিস্টেম নিয়ে এই প্রবলেম নিয়ে কাজ করলা, এখন তোমার একজন টিমমেটের এই সোলার নিয়ে কোনো ইন্টারেস্ট নাই, বা এই বিষয়ে ও ধরো কিছুই জানে না। এখন ও যেহেতু এটাতে কিছুই জানে না, তার মানে কি ও ধরো তোমাকে সেভাবে কোনো হেল্প করতে পারবে না এই প্রজেক্টে। তো তার মানে কি যে ওকে আসলে এখানে নিয়ে সেভাবে লাভ নাই। তো অতএব এই চ্যালেঞ্জ গুলা এভাবেই সিলেক্ট করতে হবে যে যেই চ্যালেঞ্জটাতে প্রত্যেকেরই ইন্টারেস্ট আছে এবং প্রত্যেকে আসলে বুঝতে পারছো যে এখানে আসলে কি নিয়ে কাজ করতে হবে। তো তারপরে এইবার আসি যে যেহেতু আমাদের সেপ্টেম্বরের 16 তারিখের দিকে আমাদের কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হবে, মানে চ্যালেঞ্জের সামারিটা দেওয়া হবে। তো তার আগে তাহলে আমি কিভাবে আহ, আমার প্রজেক্টটা নিয়ে কাজ করব বা সলিউশন গুলা কিভাবে ডেভেলপ করব। তো এইটার জন্য তোমরা যেই কাজটা করবা, যে চ্যাট জিপিটি তো এখন সবাই ইউজ করতে জানো, তো তোমরা আসলে চ্যাট জিপিটি কে দিয়ে ট্রেনিং গুলা করিয়ে নিবা। তো তোমরা যেটা করতে পারো যে নাসার যেই গাইডলাইনটা আছে, ওই গাইডলাইনটা ধরো তোমরা চ্যাট জিপিটি তে আপলোড দিয়ে দিলা। তাহলে তো মানে কি যে আগে তুমি চ্যাট জিপিটি কে বুঝাচ্ছ আসলে যে তুমি ওর কাছ থেকে কি নিয়ে অ্যান্সার, কি বিষয়ে অ্যান্সার নিবা। এইটা ধরো আমি আপলোড দিয়ে দিলাম। এইবার আমি ওকে একটা প্রম্পট লিখে দিতে বলছি যে চ্যাট জিপিটি মনে করো একটা বাচ্চা, ওকে দিয়ে যদি তুমি কোনো জিনিস করিয়ে নিতে চাও সেক্ষেত্রে ওকে কিন্তু জিনিসটা ভালো মতো বুঝাইতে হবে। কারণ তুমি যদি আসলে জিনিসটা ভালো মতো বুঝাইতে না পারো তাহলে কিন্তু ও তোমাকে ভালো একটা অ্যান্সার দিবে না। এইটার জন্য তোমরা যেটা করবা, যে আমি ধরো ওকে বললাম যে আমি এবছর কম্পিটিশনে পার্টিসিপেট করতে যাচ্ছি, তো তুমি আমাকে গত 3 বছরের কারা কারা লোকালি এবং গ্লোবালি উইনার হয়েছিল তাদের প্রজেক্টের ডিটেলস গুলা এবং তারা কি বিষয়ে প্রজেক্ট বানিয়েছিল এই লিঙ্ক গুলা আমাকে একটা টেবিল আকারে দাও। তো এইটা ধরো আমি ঠিক মতো চ্যাট জিপিটি কে বুঝাইতে পারছি না, তো যে কারণে আমি বললাম যে আমাকে এই প্রম্পটটাই আসলে ভালো মতো লিখে দাও। তো মানে আমি চ্যাট জিপিটির কাছে কি কোশ্চিন করব, কোশ্চিনটাই আমি ভালো মতো জিজ্ঞেস করতে পারছি না, সে কারণে কোশ্চিনটাই আমি চ্যাট জিপিটি কে দিয়ে দিয়ে লিখে নিলাম। প্রম্পট মানে হচ্ছে যে চ্যাট জিপিটি কে দিয়ে তুমি কি করিয়ে নিবা, এটাইকেই বলা হচ্ছে প্রম্পট। বা ধরো প্রম্পট কি জিনিস এটা তোমরা গুগলে সার্চ দিলেও দেখতে পারবা, যে এটা তোমরা দেখে নিবা। তো যাই হোক, মানে আমি চ্যাট জিপিটির কাছে এরকম একটা রেজাল্ট চাইলাম যে আমাকে ইয়ার লেখা থাকবে, কান্ট্রি লেখা থাকবে, চ্যালেঞ্জটা আসলে কোন ক্যাটাগরির ছিল, প্রজেক্টের নাম কি ছিল, প্রজেক্টটা আসলে কি বিষয়ে ছিল, এবং হোয়াট ইজ দ্য কি ফ্যাক্টর। মানে এই যে অনেকে জিজ্ঞেস করে যে আমাদের প্রজেক্টে এমন কি ছিল যেটার কারণে আমরা উইনার হয়েছি। তো এই জিনিসগুলো তোমরা কিন্তু চ্যাট জিপিটি দিয়ে বের করে নিতে পারবা। আবার আমাদের প্রজেক্টের কোনো লিংক আছে কিনা, তো এইগুলা কিন্তু চ্যাট জিপিটি দিয়ে করতে পারবা। যে এইখানে চ্যাট জিপিটির এইখানে যদি যাও তোমরা, ডিপ রিসার্চ নামে একটা অপশন আছে, এইটা যদি ক্লিক করো তাহলেই কিন্তু একেবারে সব ইন্টারনেটে যত লিংক অ্যাভেলেবল আছে সবগুলা কিন্তু রিসার্চ করে তোমাকে একটা রেজাল্ট দিবে। আর এটা কিন্তু ফ্রি ভার্সনেও আছে, যেখানে গিয়ে জাস্ট ডিপ রিসার্চে ক্লিক করে তোমার প্রম্পটটা এখানে লিখলেই হবে। তা আমি যদি রেজাল্ট গুলা দেখতে চাই, তো দেখো যে এখানে কিন্তু আমাকে এরকম একটা রেজাল্ট দিয়েছে। এই যে এখানে আমাদের ইয়ার গুলা লেখা আছে, যে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে গত 3 বছরের যারা উইনার ছিল তাদের প্রজেক্ট গুলো আমাকে দেখাও। তো সেক্ষেত্রে দেখাচ্ছে আমাকে যে 2022 সালে উইনার হয়েছিল বাংলাদেশের একটা টিম, সেটার নাম হচ্ছে টিম ডায়মন্ড। এবং ওদের চ্যালেঞ্জের নাম কি ছিল, ওদের প্রজেক্টের নাম কি ছিল, এবং ওদের প্রজেক্টটা আসলে কি বিষয়ে ছিল, এবং প্রজেক্টের কোন জিনিসটার জন্য ওরা আসলে উইনার হয়েছে, মানে ওদের উইনিং ফ্যাক্টরস বা সাকসেস ফ্যাক্টরটা আসলে কি ছিল, এবং ওদের প্রজেক্টের কোনো লিংক আছে কিনা। যে এখানে সম্ভবত গিটহাব লিংক দেওয়া আছে, দেখি এটা কাজ করছে কিনা। দেখো এই যে ওদের গিটহাব লিংকটাও কিন্তু এখানে লিংকটা আমাকে খুঁজে দিয়ে দিচ্ছে।
এরকম দেখো যে প্রত্যেকটা উইনারের ডিটেলস কিন্তু আমি পেয়ে যাচ্ছি, যে ইউএস এর একটা টিম 2022 সালে উইনার হয়েছিল, ওদের ওদের কোন ক্যাটাগরিতে ছিল, যে ওরা বেস্ট ইউজ অফ ডাটা ক্যাটাগরিতে ছিল। এবং ওরা কিসের জন্য উইনার হয়েছিল, যে আহ, ওরা কোনো একটা জিনিস নিয়ে আসলে অ্যানালাইসিস করেছিল। আবার আরেকটা টিম উইনার হয়েছিল, ওরা ধরো একটা 3D মডেল নিয়ে কাজ করেছিল। আবার 2022 সালে ইন্ডিয়া থেকে একটা টিম উইনার হয়েছিল, ওরাও ধরো অ্যানিমেশন নিয়ে কাজ করেছিল। তো এই যে এই জিনিসগুলো আমি যদি গুগলে সার্চ করে বের করতে যাই আমার কিন্তু অনেক টাইম লাগবে, কিন্তু আমি যদি চ্যাট জিপিটি বা এই ধরনের এআই টুলস গুলা ইউজ করি আমি কিন্তু খুব দ্রুত রিসার্চের কাজগুলো শেষ করে নিতে পারবো। তো কম্পিটিশনে পার্টিসিপেট করার আগে বা আইডিয়া বা প্রজেক্ট নিয়ে কাজ করার আগে তোমাদের মেইন কাজই হবে যে তোমাদেরকে আগে রিসার্চ করতে হবে। তো কি কি বিষয়ে রিসার্চ করবা? তা আমি এর আগে একটা সেশন নিয়েছিলাম, তো ওইখানে কিন্তু রিসার্চের টপিক গুলো আমি দিয়ে দিয়েছিলাম। আজকে এগুলো আর দেখাচ্ছি না, এখানে আমাদের স্লাইড গুলা দেওয়া আছে। তোমরা এই যে একটু আগে যে লিঙ্কটা দিলাম, আচ্ছা এই লিঙ্কটা আমি তোমাদের চ্যাটেও দিয়ে দিচ্ছি আবার। আচ্ছা মিটিং চ্যাটেও দিয়ে দিলাম, সম্ভবত চলে যাওয়ার কথা। আচ্ছা তো এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা আমাদের সব ডিটেলস পাবা, যে আমাদের ফেসবুক পেজ, আমাদের লিঙ্কডইন পেজ, আবার নাসার যে ওয়েবসাইট, যে এই যে একজন যেমন জিজ্ঞেস করলো যে আমরা আসলে কি প্রজেক্ট নিয়ে কাজ করেছিলাম, তো আমরা কি প্রজেক্ট নিয়ে কোন চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি এগুলো কিন্তু নাসার ওয়েবসাইটে সব ডিটেলস দেওয়া আছে। যে এইখানে যদি যাও আমাদের টিমের ডিটেলস, আমরা কোন চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছিলাম এগুলো সব কিন্তু দেওয়া আছে। এর আগে কিন্তু এখানে প্রজেক্টের ডিটেলসও দেওয়া ছিল, এখন নাসা এটা ধরো হাইড করে দিয়েছে যাতে অন্যরা দেখতে না পায়। এখানে আমাদের টিম ডিটেলস দেওয়া আছে, তো এরকম অনেক ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। তো এগুলা তোমাদেরকে আগে রিসার্চ করতে হবে। আবার এখানে এই যে আমাদের প্রোটোটাইপ, যে আমরা যে প্রোটোটাইপটা বানিয়েছিলাম সেটা লিঙ্ক দেওয়া আছে। আর প্রজেক্টের ডিটেলস, যে এই যে নাসার ওয়েবসাইটে যে বললাম যে এখানে আসলে প্রজেক্টের ডিটেলসটাও দেওয়া ছিল, নাসা এখন হাইড করে দিয়েছে। তো ওইটা আমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, তো ওইটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি, আমাদের গুগল ড্রাইভে কিন্তু দেওয়া আছে। তো তারপরে আমাদের কম্পিটিশনের জন্য যত রিসোর্সের দরকার, যে আমরা এর আগে 2024-25 সালে যতগুলা মোটামুটি ভালো ভালো সেমিনার নিয়েছি সেগুলার রেকর্ডিংও কিন্তু এখানে দেওয়া আছে। যে এখানে যদি তোমরা এই যে ওয়েবিনার রিসোর্সের ডকুমেন্টে ক্লিক করো তাহলে কিন্তু পাবা। তারপরে আবার এই যে তোমাদের যে 25 তারিখের মধ্যে যে একটা ভিডিও সাবমিট দিতে হবে, তো এটাও কিন্তু ভিডিওর গাইডলাইনেও কিন্তু দেওয়া আছে যে তোমাদেরকে একটা 4 মিনিটের ভিডিও তৈরি করতে হবে। তো ভিডিওতে আসলে কত মিনিটে কত সেকেন্ডে কি কি জিনিস থাকতে হবে সব কিন্তু এই গাইডলাইনে দেওয়া আছে। তোমরা জাস্ট চ্যাট জিপিটিতে মনে করো এই ছবিটা ধরো কপি করে দিয়ে দিলা, তারপরে যদি চ্যাট জিপিটি কে বলো যে আমাকে এইটার জন্য আমার প্রজেক্ট ডিটেলস হচ্ছে এরকম, তো আমাকে একটা ভিডিওর স্ক্রিপ্ট লিখে দাও, বা আমাকে ধরো আইডিয়া গুলা দাও যে কি কি সলিউশন আসলে হতে পারে। তো এগুলা কিন্তু তোমরা এখন এআই টুলস গুলার মাধ্যমে অনেক হেল্প পাবা, যেগুলো কিন্তু আগে ছিল না। আচ্ছা তো এই যে এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট ডিটেলস, যেটার স্ক্রিনশটটা এখানে অ্যাড করা আছে। যে আমাদের সব ডিটেলস স্ক্রিনশট কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছিলাম, এটা তোমরা দেখে নিতে পারবা। আর এইটা ছিল আমাদের প্রোটোটাইপ। তো যেহেতু নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ একটা হ্যাকাথন, তো হ্যাকাথন মানে হলো যে তোমাকে আসলে ফুল সলিউশন, মানে ধরো তুমি অনেক ডাটা নিয়ে কাজ করছো, ফুল সলিউশন কিন্তু তুমি না দিলেও চলবে, কারণ নাসা তোমার মেন আইডিয়াটা দেখার চেষ্টা করে যে তুমি আসলে কি আইডিয়া দিচ্ছ। তুমি যে একেবারে কমপ্লিট গেম বানিয়ে দিতে পারবা বা কমপ্লিট একটা সলিউশন দিতে পারবা এরকম কিন্তু না, যে ওরা জাস্ট তোমার আইডিয়াটা দেখবে আর দেখবে যে তুমি কিভাবে আসলে চিন্তা করছো জিনিসগুলো নিয়ে। এইভাবে তোমরা সলিউশন গুলা দিতে পারো। আচ্ছা তো আমি যে প্রম্পট গুলা নিয়ে কাজ করছিলাম, তো মনে করো এই যে আমি রিসার্চ করলাম, আমার রিসার্চ করা শেষ। তো এবার ধরো তুমি মনে করলা যে এই চ্যালেঞ্জটা নিয়ে তুমি কাজ করবা, তো এই চ্যালেঞ্জে আসলে কি বলছে তুমি আসলে ডিটেলসে বুঝতে পারছো না, এখন তুমি কি করবা? এই এআই টুলস গুলার তুমি হেল্প নিতে পারো। যে তুমি বললা যে আমি
2025 সালের কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাই, তো এই চ্যালেঞ্জটার একটা সামারি আমাকে বিস্তারিতভাবে লিখে দাও। তো দেখো এই যে এই জিনিসটাকেই কিন্তু আরো ডিটেলসে কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছে যে এইটাতে আসলে কি কি ডাটা নিয়ে কাজ করতে হবে, বা কি কি জিনিস আসলে চাওয়া হয়েছে, বা সাকসেস ফ্যাক্টর এটাতে কি হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু চ্যাট জিপিটির কাছ থেকে আমি নিয়ে নিতে পারছি, একটা সাজেশন হিসেবে নিতে পারছি, যে মাত্র এতটুকু আমি ডিটেলস দিলাম, এইটাকে আরো বিস্তারিত ব্যাখ্যা করে নিলাম। তারপরে এবার মনে করো যে তুমি চিন্তা করছো যে সেপ্টেম্বরের 16 তারিখে তো আমার চ্যালেঞ্জের আরো ডিটেলস দেওয়া হবে। তো আমি চাই যে চ্যাট জিপিটি আমাকে একটা প্রেডিকশন করে দিক যে এই চ্যালেঞ্জটা নিয়ে আসলে কি ধরনের সামারি আসলে হতে পারে। তো এইটার প্রেডিকশন করেও কিন্তু তুমি নিয়ে নিতে পারো, যে ধরো তুমি বলে দিলা যে 16 তারিখে তো আমাদের চ্যালেঞ্জ স্টেটমেন্ট দেওয়া হবে, তো তুমি আমাকে মোটামুটি অ্যানালাইসিস করে আমাকে একটা স্টেটমেন্ট দাও। তো দেখো যে চ্যাট জিপিটি কিন্তু মোটামুটি একটা ভালো সলিউশন আমাকে দিয়ে দিয়েছে যে কি কি এর থেকে আর ডিটেলসে কি কি হতে পারে এই প্রজেক্ট নিয়ে। তো এরকম কিন্তু আরো দিয়ে দিয়েছে। আচ্ছা, তো ধরো আরো কিছু কোশ্চিন করলা যে এটাকে খুব ভালো একটা সলিউশনে কনভার্ট করার জন্য আমি আসলে কি কি করতে পারি। তো এইখান থেকে ধরো তোমরা সাজেশনটা নিবা শুধুমাত্র, মানে মেইন আইডিয়া কিন্তু তোমাদের মাথা থেকে আসতে হবে। যে তুমি যদি মনে করো যে চ্যাট জিপিটি যে সলিউশন দিচ্ছে ওই সলিউশনই আমি দিয়ে দিব, এরকম করলে কিন্তু তোমাদের জন্যই লস। কারণ তুমি যেমন চ্যাট জিপিটি ইউজ করছো আর একজনও ইউজ করছে, তাকেও কিন্তু দেখবা যে অনেক সময় সেম রেজাল্টই দিবে। অতএব এখানে কিন্তু ইউনিকনেস সেভাবে থাকলো না, মানে তোমরা জাস্ট ডিটেলসে রিসার্চ করার জন্য এই টুলস গুলা ইউজ করতে পারো। তারপরে মনে করো যে সেপ্টেম্বরের 16 তারিখে আরো যেটা দেওয়া হবে যে নাসার যতগুলা স্যাটেলাইট তোমার ওই চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে, বা আরো যত স্পেস এজেন্সি আছে, বা এই ধরনের প্রবলেমের সলিউশন গুলো আছে, নিউজ আর্টিকেল আছে, এপিআই আছে, এগুলা ধরো সব আসলে উন্মুক্ত করে দেওয়া হবে তোমার রিসার্চ করার জন্য। তো ধরো তুমি ওই আহ, ধরো আহ, আমি যে এই চ্যালেঞ্জটা দেখলাম, তো এই চ্যালেঞ্জগুলা ধরো অলরেডি তো আছে আমাদের। এই যে ধরো ওই যে টেরা ডাটা না কি যেন একটা দেখলাম আমরা, তো ওইটা ধরো অলরেডি তো আছে, মানে ওইটা নিয়ে কিন্তু অলরেডি কোনো স্যাটেলাইট কাজ করছে। তো ওই স্যাটেলাইটের লিঙ্ক গুলাই কিন্তু তোমাকে 16 তারিখে রেডিমেড দিয়ে দেওয়া হবে। তো তুমি যদি চাও তার আগেই তুমি ওগুলা খুঁজে বের করবা। তো ওগুলা খোঁজার ক্ষেত্রেও কিন্তু তুমি চ্যাট জিপিটির হেল্প নিতে পারো, যে তুমি জাস্ট বলে দিলা যে আমি তো ওই চ্যালেঞ্জটা নিয়ে কাজ করছিলাম, তো ওই চ্যালেঞ্জ রিলেটেড কাজের জন্য নাসার আসলে কোন কোন স্যাটেলাইট আসলে কাজ করছে, বা কোন কোন স্পেস এজেন্সি ওইটা নিয়ে কাজ করছে, বা ওই রিলেটেড কোনো অলরেডি ইন্টারেক্টিভ গেম বা অ্যানিমেশন বা ভিডিও আছে কিনা, সবগুলা আমাকে লিংক দাও, এবং সংক্ষেপে একটা সামারি লিখে দাও যে ওই ওয়েবসাইটে ওই বিষয়ে আসলে কি লেখা আছে। তো আমি যদি এখানে বলে দেই তাহলে দেখো যে আমাকে কিন্তু একটা সলিউশন দিয়ে দিচ্ছে। যে আমি এইটাও কিন্তু রিসার্চের মাধ্যমে করলাম, যে ডিপ রিসার্চের মাধ্যমে কিন্তু করলাম। যে ধরো এই যে আমি আবার বলে দিলাম যে আমাকে এই রেজাল্ট গুলা আমাকে টেবিলের মধ্যে দাও, টেবিলে দেখলে ধরো দেখতে সুবিধা হয়। তো এই যে নাসা মিশন ডাটা এবং লিঙ্কটা ধরো আমাকে এখানে দিয়ে দিয়েছে। যদি আমি এই ওয়েবসাইটে যাই তাহলে দেখো যে ওই চ্যালেঞ্জ সম্পর্কিত ডাটাগুলা কিন্তু আমি এই ওয়েবসাইটে পাচ্ছি। এবং এই ওয়েবসাইটে আসলে কি কি ডাটা আসলে এখানে আছে, এখানে কিন্তু তার একটা সামারিও দেওয়া আছে। যে এটা হচ্ছে টিইএমপো ওয়েবসাইটের অফিসিয়াল, মানে স্যাটেলাইটের অফিসিয়াল ওয়েবসাইট। এবং এইখানে আমরা কি কি ইনফরমেশন পাবো। আবার এই যে এইখানে আর একটা আছে, এইটাতে এই ওয়েবসাইটে আমি কি পাবো, মানে এখানে আমি লিংক আর টাইপ আবার একটা সামারি সবই কিন্তু আমি পেয়ে যাচ্ছি। মানে আমাকে কিন্তু আলাদা আলাদা ভাবে ধরো 10-20টা ওয়েবসাইটে খুঁজতে হচ্ছে না, মানে আমাকে এআই কিন্তু এই বিষয়গুলোতে অনেক হেল্প করছে। আবার অনেক সময় দেখবা যে এই লিঙ্ক গুলা কিন্তু অনেক সময় কাজ নাও করতে পারে, অনেকগুলা ইনভ্যালিড লিঙ্কও থাকতে পারে। তো এইগুলা তোমাদের একটু যাচাই বাছাই করে দেখতে হবে। তো এরকম জিনিসগুলো নিয়ে তোমাদের আগে রিসার্চ করতে হবে। যে এই যে দেখো যে এক্সপ্লেনার ভিডিও, মানে ওই যে আমাদের যে প্রথমে যে একটা অ্যানিমেশন, মানে 1 নাম্বার চ্যালেঞ্জে আমাদের কি বলছিল, একটা অ্যানিমেশন তৈরি করতে বলছিল। তো এই অ্যানিমেশনের জন্য আসলে অলরেডি কোনো ভিডিও আছে কিনা এগুলোও কিন্তু তোমরা এআই দিয়ে ধরো খুঁজে বের করতে পারো। দেখো আমার যেমন এআই একটা সাজেস্ট করলো এই ভিডিওটা যদি আমি দেখি, আচ্ছা সম্ভবত ভিডিও লিঙ্কটা ইনভ্যালিড। এই ধরনের মানে রিসার্চ করে কিন্তু তোমরা এই জিনিসগুলা দেখতে পারো। তো এতে কি হবে যে তোমাদের আসলে সময়টা বাঁচবে এবং আরো অ্যাকুরেট ইনফরমেশন গুলো তোমরা পাবা। আর আরেকটা জিনিস যেটা বলছিলাম যে তোমাদেরকে রিসার্চ করতে হবে,
আচ্ছা, তো এই স্লাইডটাতে তোমরা দেখতে পারো যে আমাদের আসলে কতগুলা রাউন্ড থাকে। যে প্রথমে তোমাদের হবে লোকাল রাউন্ড। তো লোকাল রাউন্ডে তোমাদের আচ্ছা প্রিলিমিনারি সিলেকশন, তো এইটা সম্ভবত সেপ্টেম্বরের কত তারিখে, আচ্ছা এইখানে ডকুমেন্টে মনে হয় দেওয়া ছিল, ওইটা যদি আমি দেখি। আচ্ছা এইখানে কিন্তু আমাদের দেওয়া ছিল যে আগস্টের 21 তারিখে চ্যালেঞ্জগুলা রিলিজ হবে। সেপ্টেম্বরের 1 তারিখে তোমাদের বাংলাদেশে সম্ভবত টিম ফাইনালাইজ করে সাবমিট দেওয়া লাগবে। সেপ্টেম্বরের 20 তারিখে মানে বাংলাদেশে টপ 50টা টিম কারা কারা ফিজিক্যালি পার্টিসিপেট করবে এবং কারা ভার্চুয়ালি পার্টিসিপেট করবে, এটা সেপ্টেম্বরের 20 তারিখে জানানো হবে। এবং অক্টোবরের 3 আর 4 তারিখে আমাদের কম্পিটিশনটা ভার্চুয়ালি আর ইন পার্সন আয়োজন করা হবে। তো এখানে ধরো রাউন্ড, যে এইটা হচ্ছে প্রথম রাউন্ড, যে লোকাল প্রিলিমিনারি সিলেকশন, তো এটা কত তারিখে হচ্ছে? এটা হচ্ছে আমাদের সেপ্টেম্বরের 20 তারিখে, যে কারা ভার্চুয়ালি পার্টিসিপেট করবে আর কারা অনলাইনে পার্টিসিপেট করবে। তারপরে যেটা আছে গ্লোবাল উইনার্স অ্যানাউন্সমেন্ট, তো এইটা হবে আমাদের অক্টোবর মাসের 4 তারিখে, মানে 3 তারিখ আর 4 তারিখ তো কম্পিটিশন হবে, আর 4 তারিখের রাতে আমাদের এই রেজাল্টটা দেওয়া হবে। তারপরে তোমাদের গ্লোবাল নমিনি, এটা আবার একটা অ্যানাউন্স করা হবে। তারপর হবে গ্লোবাল ফাইনালিস্ট। তারপরে একেবারে দেখবা যে 2026-এর জানুয়ারির দিকে গ্লোবাল উইনার্স অ্যানাউন্সমেন্ট করা হবে। আর তোমাদের টিমের ক্ষেত্রে যে জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো যে অ্যাবিলিটি আর কমিটমেন্ট, এই দুইটা তো বললাম। আবার আর একটা জিনিস হচ্ছে মেন্টালিটি, যে তোমাদের সবার আসলে মেন্টালিটি সেম ম্যাচ করছে কিনা। আবার প্রত্যেকটা টিমে কিন্তু একজন রিসার্চার থাকা লাগবে, যে যে আসলে সব জিনিসগুলো নিয়ে বেশি রিসার্চ করবে। আবার একজন প্রোটোটাইপ ডিজাইনার কিন্তু থাকা লাগবে। তো মনে করো যে তুমি অ্যাপসটা আসলে পুরোপুরি কমপ্লিট করতে পারছো না, এখন যেহেতু কমপ্লিট করতে পারছো না, সেক্ষেত্রে তোমাকে কিন্তু প্রোটোটাইপটা ভালো মতো দেখাইতে হবে। আবার একজন ডেভেলপার থাকলে ভালো হয়। এটা কিন্তু ম্যান্ডেটরি না যে তোমাকে আসলে ডেভেলপ করতেই হবে। তোমরা যদি স্যার একটা 2022 কোয়েশ্চেন ছিল। আচ্ছা কোশ্চেন গুলো আমরা লাস্টে নিব, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের ডেভেলপারের কথা যেটা বলছিলাম, যে তোমাদের আসলে কমপ্লিট যদি সলিউশন ডেভেলপ করতে নাও পারো তাও কিন্তু প্রবলেম নাই, কারণ যেটা বললাম যে তোমাদের আইডিয়াটাই কিন্তু মেইন। তো তোমরা যদি 2022 সালের উইনার লিস্ট গুলা চেক করো তাহলে দেখবা যে স্কুল কলেজের বাচ্চারাও কিন্তু এই কম্পিটিশনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। তো তারা আসলে কিভাবে পেরেছে? তারা তো আসলে পুরো অ্যাপ বা গেম বানাইতে পারেনি, তো তারা আসলে কিভাবে উইনার হলো? তো ওরা কিন্তু একটা পাওয়ার পয়েন্ট স্লাইডেই মানে প্রজেক্ট গুলা সাবমিট দিয়ে দিয়েছে। তো এটা কিন্তু অসম্ভব না, কারণ তোমার যদি আইডিয়া ভালো হয় তোমার মার্ক অবশ্যই তুমি বেশি পাবা। তো তারপরে আরেকটা আছে ভিডিও এডিটর, যে তোমার বাংলাদেশ পর্বে বা নাসাতে যখন সাবমিট দিবা অবশ্যই তোমাকে একটা ভিডিও সাবমিট দিতে হবে। তো এক্ষেত্রে ভিডিও এডিটরের গুরুত্ব কিন্তু অনেক বেশি। যে তুমি ধরো একটা অনেক ভালো সলিউশন বানাইলা কিন্তু ভিডিওর মাধ্যমে আসলে ভালো মতো উপস্থাপন করতে পারলা না, তো সেক্ষেত্রে কিন্তু তোমার মার্ক আবার কমে যেতে পারে। আবার টিম লিডারেরও কিন্তু অনেক বড় একটা ভূমিকা আছে, যে টিম লিডার ধরো সবাইকে ম্যানেজ করবে। তো সেক্ষেত্রে টিম লিডারকেও কিন্তু বুঝতে হবে যে কে আসলে কি চাচ্ছে, যে তোমার টিমের আসলে কার মানসিকতা কেমন, সবগুলাই কিন্তু দেখতে হবে। যে ধরো কেউ ধরো হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকে, মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকে না, তো তার সাথে তোমাকে সেভাবে কমিউনিকেট করতে হবে। আবার ধরো তুমি যদি রেগুলার মিটিং করতেই থাকো, প্রতিদিন যদি 2-3 বার মিটিং করো, তো মিটিং করতে কিন্তু আবার অনেকের বিরক্ত লাগে। তো এই জিনিসগুলো কিন্তু টিম লিডারকে দেখতে হবে, যে টিমের সবাই আসলে কি চাচ্ছে, এই জিনিসগুলা। তো রিসার্চের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে রিসার্চের ক্ষেত্রে প্রথমেই তোমাদের যে জিনিসগুলা দেখতে হবে, যে বিগত 2-3 বছরে কি কি চ্যালেঞ্জ ছিল, এই চ্যালেঞ্জগুলো আগে তোমাদের দেখতে হবে, যে 2023 সালে আসলে কি কি চ্যালেঞ্জ ছিল। প্রথমে আগে তুমি চ্যালেঞ্জগুলো দেখলা যে 2023 সালে, এখানে আমি লিংক দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আর আপডেট করিনি, কারণ আমি যদি তোমাদের এগুলা দিয়েই দেই তাহলে ধরো তোমরা নিজে থেকে আর কিছু করবা না, তো তোমাদের ধরো শিখাও হবে না, এই জন্য এটা কিন্তু আমি লিঙ্কটা দেইনি। তো দেখো যে এগুলা গুগলে সার্চ করলে কিন্তু তোমরা পাবা যে 2023 চ্যালেঞ্জেস অফ নাসা স্পেস অফ চ্যালেঞ্জ, এরকম লিখে সার্চ দিলে ধরো পাবা। তো তোমাদের যেটা করতে হবে যে 2023 সালে আসলে কি কি চ্যালেঞ্জ ছিল এইগুলো তোমরা প্রত্যেকটা পড়বা, যদিও এখন অনেক টাইম পার হয়ে গেছে, বেশি দিন নাই, যদি সম্ভব হয় পড়বা। তো প্রত্যেকটা চ্যালেঞ্জ পড়বা। তারপরে যেটা করবা চ্যালেঞ্জগুলো পড়বা, যে 2024 সালে, 23 সালের, 22 সালের চ্যালেঞ্জগুলো পড়লা। এবার তুমি কি করবা, 2 নাম্বার রিসার্চ হলো লোকাল উইনার, যে 2023 সালে লোকাল উইনার কারা হয়েছে। তো তারা আসলে মানে কারা হয়েছে, মানে এটাও কিন্তু
সবই কিন্তু দেওয়া আছে, মানে গুগলে সার্চ দিলে কিন্তু সব পেয়ে যাবা যে 2023 সালের লোকাল উইনার। মানে তুমি যদি আসলে নাসাতে উইনার হতে যাও, তাহলে তো তোমাকে আগে বাংলাদেশে আগে উইনার হতে হবে, নাহলে তো তুমি গ্লোবাল রাউন্ডে যেতে পারছো না সেভাবে। তো এটার জন্য তোমাদের আচ্ছা বেসিসের ওয়েবসাইট সম্ভবত ডাউন হয়ে আছে। তো সম্ভবত বেসিসের ওয়েবসাইট ডাউন হয়ে আছে, তাও আমি চেষ্টা করছি যে দেখানো যায় কিনা। তো মানে বেসিসের ওয়েবসাইটে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে যে গত 24 সালে কারা কারা বাংলাদেশে উইনার হয়েছিল। আবার নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জের এটা কিন্তু আমাদের লোকাল উইনার গুলা কিন্তু 9টা রিজিয়ন থেকে সিলেক্ট করা হয়। তো ধরো যে রাজশাহী থেকে 3জন উইনার, ঢাকা থেকে 3জন উইনার, মানে প্রত্যেকটা 9টা রিজিয়ন থেকে কিন্তু 27 জন আলাদা আলাদা উইনার কিন্তু সিলেক্ট হয়। তো এরকম প্রত্যেকটা রিজিয়নে কারা কারা উইনার হয়েছে এটা তোমরা দেখবা। যে ধরো এটা দেখলা যে প্রত্যেকটা রিজিয়নে কে উইনার হয়েছে, তারপরে তুমি তাদের সলিউশন গুলা চেক করবা যে 2023-এ যারা লোকাল উইনার হয়েছে তারা আসলে কি সলিউশন বানিয়েছিল, বা কম্পিটিশনের দিন তারা যে 4 মিনিটের ভিডিওটা সাবমিট দিয়েছিল, তারা আসলে কি ভিডিও সাবমিট দিয়েছিল যেটার কারণে তারা লোকাল উইনার হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। যে দেখো এখানে লিঙ্ক দেওয়া আছে, বা ইউটিউবে যদি নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ বাংলাদেশ এই চ্যানেলে যাও, এখানে কিন্তু সব জিনিসই পাবা। এখানে ভিডিওতে গিয়ে তোমরা যদি প্লে লিস্টে যাও তাহলে দেখো যে 2024, তারপরে 25 সাল 23 সালের যত ভিডিও আছে সব কিন্তু প্লে লিস্টে দেওয়া আছে। আর তোমার কাজ হলো জাস্ট রিসার্চ করা। যে তুমি দেখলা যে 2000, আচ্ছা মানে ওয়েবসাইট যেহেতু লোড নিচ্ছে না সেক্ষেত্রে দেখাই। হুম, আচ্ছা এইটা হচ্ছে মানে ইন্টারনেট আর্কাইভের একটা ওয়েবসাইট, মানে যে ওয়েবসাইট গুলা, মানে আমাদের ওয়েবসাইট তো রেগুলার আপডেট হয় তাই না। তো এই প্রত্যেকটা ওয়েবসাইটের স্ক্রিনশট আসলে এরা নিয়ে রাখে। কেউ মানে 10 দিন আগে আসলে একটা ওয়েবসাইট কেমন ছিল, বা 1 মাস 2 মাস আগে একটা ওয়েবসাইট কেমন ছিল, ওই স্ক্রিনশট গুলা কিন্তু এটাতে নিয়ে রাখে। মানে কেউ যদি ধরো ওয়েবসাইট বন্ধ করে দিল, তাও কিন্তু ওই ওয়েবসাইটে কি কি ইনফরমেশন ছিল এখানে কিন্তু দেখা যায় ইন্টারনেট আর্কাইভে। তো এটা লোড নিতে আবার অনেক টাইম লাগে, তো সম্ভবত টাইম লাগছে, ঠিক মতো হচ্ছে না। তো বেসিসের এই ওয়েবসাইটটার কি অবস্থা এটা তোমরা বেসিস স্টুডেন্ট ফোরামের কাছ থেকে হয়তো জানতে পারবা যে ওয়েবসাইটে কোনো প্রবলেম হয়েছে কিনা, কাজ করছে না ঠিক মতো। তো যাই হোক, মানে এখানে কিন্তু উইনারের ডিটেলস গুলা সব ছিল। তো ধরো তুমি এখান থেকে জানতে পারলা যে টিম ভয়েজার্স আসলে রাজশাহী রিজিয়নে চ্যাম্পিয়ন হয়েছিল 2023 সালে। তো এখন তোমার প্রশ্ন হলো যে টিম ভয়েজার্স আসলে কি প্রজেক্ট বানিয়েছিল, বা ওরা কি ভিডিও সাবমিট দিয়েছিল বাংলাদেশ পর্বে। তো এগুলো কিন্তু ইউটিউবে সব দেওয়াই আছে। তো তুমি যদি জাস্ট কন্ট্রোল আর এফ চেপে যদি আহ, মানে ব্রাউজারে গিয়ে কন্ট্রোল আর এফ একসাথে চাপো, তাহলে ধরো ফাইন্ড আসবে। তো ফাইন্ডে যদি তুমি ভয়েজার্স লেখো, এই যে ভয়েজার্স যদি লেখো তাহলে দেখো টিম ভয়েজার্স চলে আসছে। আবার মনে করো যে তুমি ঢাকা থেকে পার্টিসিপেট করছো, তুমি এখন জানতে চাও যে ঢাকাতে আসলে কারা চ্যাম্পিয়ন হয়েছিল। তো ঢাকার যদি লেখো তাহলে দেখবা যে ঢাকার যত প্রজেক্ট আছে এগুলো কিন্তু তুমি দেখতে পাবা। এই যে এটা ঢাকা, এটা ঢাকা, এটা ধরো কুমিল্লা, এটা কুমিল্লা। তো এরকম এক একটা ভিডিওতে ক্লিক করলে কিন্তু তুমি দেখতে পাবা যে কারা আসলে কি প্রজেক্ট নিয়ে কাজ করেছে। এরকম ধরো যে এটা ধরো চট্টগ্রামের একটা টিম। তো এরকম এইগুলা কিন্তু তুমি যদি আগে রিসার্চ করো তাহলে কিন্তু বুঝতে পারবা যে তারা আসলে কিসের জন্য উইনার হয়েছিল, যে তাদের প্রজেক্টে আসলে কি ধরনের সলিউশনের কথা তারা বলেছে যে কারণে তারা উইনার হয়েছে। তো এটা তো গেল লোকাল রাউন্ডের কথা, তারপরে আসছে গ্লোবাল রাউন্ড। 3 নম্বরে তোমরা যেটা করবা যে 2023-এ কারা কারা গ্লোবাল উইনার হয়েছে এইগুলাও কিন্তু নাসার ওয়েবসাইটে দেওয়া আছে যে 23 সালে কারা উইনার হয়েছে, 24 সালে কারা উইনার হয়েছে। তোমরা এটাতে যাবা, এই যে দেখো যে আহ, এইটা এই টিমটা হচ্ছে ব্রাজিল থেকে, ওরা ধরো গ্লোবাল কানেকশন ক্যাটাগরিতে উইনার হয়েছে। আবার বেস্ট মিশন কনসেপ্টে পেরুর একটা টিম উইনার হয়েছে। আবার ইউনাইটেড স্টেটের একটা টিম, মানে আমেরিকার একটা টিম বেস্ট ইউজ অফ সায়েন্সে উইনার হয়েছে। তো তোমার এখন ইচ্ছা যে ওরা কিসের জন্য চ্যাম্পিয়ন হলো এটা তুমি এখন জানবা। তো এটার জন্য যেটা করতে হবে যে জাস্ট ওদের ওয়েবসাইটে যাবা এবং দেখো যে ওরা কোন চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছে, আবার ওরা কি ধরনের সলিউশন দিয়েছে, এগুলা কিন্তু নাসার ওয়েবসাইটে তোমরা ডিটেলসে পেয়ে যাবা।
প্রজেক্টের লিঙ্কটাও এখানে আগে দেওয়া ছিল, এটা এখন অফ করে দিয়েছে যেহেতু সামনে কম্পিটিশন। তো এই ইন্টারনেট আর্কাইভের কথা যেটা বললাম, এখানে যদি তোমরা এই লিঙ্ক গুলা দাও তাহলে কিন্তু পাওয়ার চান্স আছে। যে ধরো ইন্টারনেট আর্কাইভে গেলা, তো এগুলো তোমরা নিজে রিসার্চ করবা যে আগের ভার্সনের গুলা এখন পাওয়া যাচ্ছে কিনা। যে 2024-এর যে ভার্সন গুলা আছে তোমরা যে রিসার্চ করলে হয়তো পাইতেও পারো। এই যে দেখো যে আমি যে লিঙ্কটা দিলাম এটার ওয়েবসাইট গুলা, মানে স্ক্রিনশট এখানে যেগুলা বোল্ড হয়ে আছে, আমি যদি 24 সালে যাই, দেখো যে 24 সালে অনেকগুলা স্ক্রিনশট নেওয়া হয়েছে এই ওয়েবসাইটের। আমি ধরো যে কোনো একটাতে ক্লিক করলাম, মানে এগুলা ধরো যে 2024-এর জানুয়ারি মাসে এই ওয়েবসাইটটা আসলে কেমন ছিল বা এই ওয়েবসাইটে কি কি ইনফরমেশন ছিল, এটা যদি তোমরা দেখতে চাও তাহলে এইখানে ক্লিক করলাম। ধরো এই যে এটা হচ্ছে লুনারটেক, এদের টিমের নাম। আর এটা হচ্ছে 2024 সালের জানুয়ারি মাসের ওয়েবসাইটটা যেমন ছিল। এটা লোড নিতে টাইম লাগছে। দেখো এই যে দেখো যে এই যে মানে এখন বর্তমানে কিন্তু এখানে প্রজেক্ট নামে কোনো অপশন নাই, কিন্তু দেখো আগে কিন্তু আমি যে 2024 সালের ভার্সন দেখছি, এখানে আমি যদি প্রজেক্টে ক্লিক করি, উম, আচ্ছা সম্ভবত মানে আমাকে লিঙ্কই দিতে হবে। প্রজেক্ট যদি দিই, তখন এই ইউআরএলটা হয়তো ঠিকভাবে দিতে হবে, আমারটা হয়তো ঠিক হচ্ছে না। তো এভাবে তোমরা নিজেরা খুঁজে বের করবে আর কি। তো 2023 সালে কারা উইনার হয়েছে, গ্লোবাল উইনার, 2022 সালে কারা গ্লোবাল উইনার হয়েছে, তারা আসলে কি সলিউশন দিয়েছে, এই জিনিসগুলো তোমরা যদি ইউটিউবেও সার্চ দাও তাহলেও কিন্তু পাবা। মানে তাদের প্রজেক্টের জিনিসগুলোও কিন্তু দেখবা যে সাবমিট দেওয়া আছে। তো দেখো যে এই টিমটা কিন্তু আমাকে অনেক মোটিভেট করেছে। হ্যাঁ, আমি যখন 2023 সালে পার্টিসিপেট করি তখন আমি দেখলাম যে 2022 সালে দেখো যে এত বড় বড় মানুষ, ইনি তো একাই পার্টিসিপেট করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। আবার টিম ডায়মন্ড ওরা বাংলাদেশের একটা টিম ছিল। আবার এই টিমটা দেখো যে সবাই কিন্তু এরা বাচ্চা, মানে হয়তো 3-4-এর বাচ্চা। আবার এরাও দেখো যে হয়তো কলেজ বা স্কুল লেভেলের বাচ্চা, মানে ওরা দেখো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে, তাহলে আমরা কিসের জন্য পারবো না? তো এটা কিন্তু আমাদের একটা মনোবল জুগিয়েছে একটা অনেক বড়। তো দেখো যে তারা আসলে কি প্রজেক্ট বানিয়েছিল, যে এই যে আমাদের যে টিম ডায়মন্ড, যে বাংলাদেশের যে টিম, ওদের ডিটেলস যদি দেখতে চাও তাহলে দেখো এগুলো কিন্তু সব ডিটেলসই দেওয়া আছে। এই যে দেখো এই যে আচ্ছা 2022-এর দেখো আবার ডিটেলস কিন্তু দেওয়া আছে, যে ওদের প্রজেক্টের ডিটেলস, যে ওরা কি কি বানিয়েছে, ওদের ক্যানভা লিঙ্ক, ইউটিউব ভিডিওর লিঙ্ক, মানে নাসার ওয়েবসাইটে সবই কিন্তু দেওয়া আছে। ওদের স্ক্রিনশট গুলা সবই কিন্তু এখানে দেওয়া আছে। আবার ওরা কি কি ডাটা ইউজ করেছে সবগুলা কিন্তু স্ক্রিনশট আকারে দেওয়া আছে। মানে তোমরা যদি এগুলা একটু নিজে থেকে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা যে ওরা আসলে কিসের জন্য উইনার হয়েছে। মানে একটা কম্পিটিশনে পার্টিসিপেট করার আগে ওই কম্পিটিশনে কারা উইনার হয়েছে, গাইডলাইন গুলা কি কি, এগুলো কিন্তু অনেক ভালো মতো পড়তে হয়। তো এআই টুলস গুলা তোমরা অবশ্যই ইউজ করতে পারো। আবার 4 মিনিটের ভিডিওর জন্য যে গাইডলাইন গুলা দেওয়া আছে সেগুলা ভালো মতো দেখবা। এগুলো তো আমাদের গাইডলাইনেই দেওয়া আছে। তে, আচ্ছা আমি গাইডলাইন পিডিএফটাও একটু দেখাই। যে আমাদের 2025 সালের যে গাইডলাইন ওটাও কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। তো এখানে দেখবা যে তোমাদের জাজমেন্ট ক্রাইটেরিয়াটা কি, মানে এটাও কিন্তু দেওয়া আছে। আমি যদি একটু নিচের দিকে যাই, দেখো এখানে সব ডেট দেওয়া আছে। আবার তারপরে এই যে তোমরা টিম গুলা কিভাবে রেজিস্ট্রেশন করবা, মানে সব কিন্তু স্ক্রিনশট সহকারে দেওয়া আছে। মানে তোমার কিন্তু আর কারো হেল্প নেওয়া লাগছে না। তো আমাদের সময় কিন্তু এত সুযোগ ছিল না, হ্যাঁ, যে এত সুন্দর গাইডলাইন আমাদের সময় কিন্তু ছিল না। মানে এগুলা কিন্তু নতুন আপডেট করা হচ্ছে, রেগুলার আপডেট করা হচ্ছে। তো তোমরা এই সুযোগগুলা নিবা। আবার ফেসবুক গ্রুপ গুলাতেও কিন্তু সবাই সব টিম আছে, ওদের কাছে কোনো কোশ্চিন থাকলে করতে পারো। আবার এই যে চ্যালেঞ্জ গুলা এখানে ছোট করে দেওয়া আছে, কারো যদি ওই চ্যালেঞ্জের ওইখান থেকে বুঝতে অসুবিধা হয় তারা এখান থেকে দেখবা।
আবার এই যে জাজমেন্ট ক্রাইটেরিয়া, তো তুমি যখন একটা কম্পিটিশনে পার্টিসিপেট করবা তখন তোমাকে জাজমেন্ট ক্রাইটেরিয়া কিন্তু অনেক ভালো মতো পড়তে হবে। মানে জাজমেন্ট ক্রাইটেরিয়া কি, যে তোমার কম্পিটিশনে আসলে মানে জাজমেন্টটা কিসের ভিত্তিতে হবে। তো ধরো তুমি খুব ভালো একটা সলিউশন বানাইলা, মানে এত ইউনিক সলিউশন যেটা পৃথিবীতে আগে কেউ বানায়নি, যে তাহলে যে তুমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবা, এটার কিন্তু কোনো সিওরিটি নাই। কারণ কি, যে নাসা আসলে যেই চ্যালেঞ্জ দিয়েছে তোমাকে ওই চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে হবে। নাসা তোমাকে যেই স্যাটেলাইটের ডাটা নিতে বলেছে ওই স্যাটেলাইট থেকেই কিন্তু ডাটা নিতে হবে। তুমি যদি নিজে থেকে এক্সট্রা কিছু করতে যাও তাহলে কিন্তু তুমি মার্ক সেরকম পাবা না। আবার তোমার প্রজেক্টটা আসলে কি ধরনের ইম্প্যাক্ট রাখছে, যে তোমার যে একটা সলিউশন দিলা এটাতে ভবিষ্যতে কি ধরনের ইম্প্যাক্ট আসবে, এটার উপরে কিন্তু একটা 20% মার্ক ক্যারি করে। আবার ধরো ক্রিয়েটিভিটি, মানে যে তুমি যে সলিউশনটা দিলা এটা আসলে কত ক্রিয়েটিভ, মানে তুমি কোনো নতুন আইডিয়া দিলা নাকি এই আইডিয়া নিয়ে অলরেডি আগে কেউ কাজ করেছে, এটার উপরে 20% বা মার্ক বা 20 মার্ক থাকে। আবার ধরো ভ্যালিডিটি, যে তুমি যে সলিউশনটা দিলা, যে ধরো আহ, তুমি এমন একটা রকেট আবিষ্কার করলা যেটা 1 সেকেন্ডে ধরো পৃথিবী থেকে চাঁদে চলে যাবে, তুমি ধরো এমন একটা আইডিয়া দিলা। তো এটা কি আসলে বাস্তবে সম্ভব যে 1 সেকেন্ডে তুমি পৃথিবী থেকে চাঁদে চলে যাবা? মানে কি, যে তোমার আইডিয়া তো সেরকম ভ্যালিডিটি নাই বা সাইন্টিফিক্যালিও তুমি প্রুভ করে দেখাতে পারছো না। তো এরকম অকল্পনীয় কিছু যদি দাও তাহলে কিন্তু তোমার মার্ক কমে যাবে। মানে অবশ্যই তোমার আইডিয়াটা ভ্যালিড হতে হবে এবং সাইন্টিফিক্যালি প্রুভেন হতে হবে। তারপরে হচ্ছে রেলিভেন্স, রেলিভেন্সে কিন্তু 20% মার্ক থাকে। তো আমি এর আগে যতগুলা টিমকে দেখেছি তাদের কিন্তু মোটামুটি এই টপিকেই কিন্তু মার্কটা সব থেকে কম পাই, যে রেলিভেন্স ওরা রাখে না। মানে রেলিভেন্স মানে কি, যে তোমার নাসা আসলে যেটা বলে দিয়েছে, যে নাসা তো বলেই দিয়েছে যে তোমার চ্যালেঞ্জে আসলে কি কি ফিচার থাকা লাগবে, তো ওই গাইডলাইনে তুমি যদি ভালো মতো ফলো না করো তাহলে কিন্তু তোমার মার্ক কিন্তু অনেক কমে যাবে। তো সেক্ষেত্রে এটা অনেক ভ্যারি করে, যে তোমাকে অবশ্যই চ্যালেঞ্জটা ফলো করেই কিন্তু তোমাকে কাজগুলো করতে হবে। আবার হচ্ছে প্রেজেন্টেশন, মানে প্রেজেন্টেশন মানে তুমি যে ভিডিওগুলো বানাচ্ছ বা যেটা তুমি নাসার ওয়েবসাইটে সাবমিট দিছো এটা তুমি কত সুন্দরভাবে দিতে পারছো। কারণ তুমি যদি ধরো যে সলিউশন বা ওয়েবসাইট অনেক ভালো বানাইলা কিন্তু ভিডিওতে ভালো মতো উপস্থাপন করতে পারলা না বা বলতে পারলা না, সেক্ষেত্রে মার্ক কিন্তু কম হওয়ার সুযোগ থাকে। তারপরে আবার কিছু বোনাস মার্ক থাকে, আবার কিছু টিপস থাকে। আবার ধরো টিমে যদি কোনো মেয়ে পার্টিসিপেন্ট থাকে তাহলে কিন্তু 5 মার্ক এক্সট্রা পাওয়া যায়। তো দেখা গেছে যে টিমে একটা করে মেয়ে রাখতে পারো। আবার এরকম কিন্তু না যে 2জন মেয়ে থাকলে 10 মার্ক পাওয়া যাবে, এরকম কিন্তু না। আবার এরকমও না যে তোমার টিমে যদি সবাই ছেলে হয় তুমি খুব কম মার্ক পাবা। কারণ গতবার যারা আমি দেখেছি ঢাকাতে যারা চ্যাম্পিয়ন হয়েছে ওদের টিমে কিন্তু মেয়ে ছিল না, মানে সবাই কিন্তু ছেলে ছিল, তাও কিন্তু ওরা দেখেছি যে চ্যাম্পিয়ন হয়েছে। তো এটা আসলে খুব বেশি ইফেক্ট করে না, তবে থাকলে একটা ভালো আর কি, যেহেতু এখানে বলা আছে। তো আচ্ছা, এখানে দেখো যে এখানে কিন্তু এপিআই ডাটাগুলাও মোটামুটি দেওয়া আছে, যে এই যে কোন চ্যালেঞ্জের জন্য কোন ওয়েবসাইট থেকে তুমি ডাটাগুলা নিতে পারো, এগুলা গাইডলাইনে কিন্তু অনেক ভালো মতো মানে রিসার্চ করে দেওয়া আছে। তারপরে আরো মানে আমাদের মার্কিং এর যে ক্রাইটেরিয়া গুলো আছে এগুলা কিন্তু নিচের দিকে আরো ডিটেলসে দেওয়া আছে। এগুলা জাজিং ক্রাইটেরিয়া, এই যে দেখো এখানে কিন্তু আরো ডিটেলসে দেওয়া আছে, যে এই যে তোমার আইডিয়াটা যদি ইম্প্যাক্টফুল হয়, মানে খুবই ইম্প্যাক্টফুল হয় তুমি 10 মার্ক পাবা। যদি মোটামুটি হয় তাহলে না, খুবই ভালো হলে 20 মার্ক, মোটামুটি হলো 10 মার্ক। আর একেবারে যদি নিম্ন হয় তাহলে ধরো 5 মার্ক, অথবা একেবারে সস্তা হলে একেবারে ধরো 1 মার্ক, যে ধরো তুমি একেবারে কারো কপি করে নিয়ে আসছো বা এটার কোনো ইম্প্যাক্টই নাই। তো দেখো এখানে কোনটার জন্য কত মার্ক, মানে এগুলা যদি তোমরা নিজেরা একটু পড়ে দেখো তাহলে নিজের ভিডিওকে কিন্তু বা নিজের প্রজেক্টকে কিন্তু তোমরা নিজেই মার্কিং করতে পারবা, অন্য কারো কিন্তু দরকার নাই। তো এগুলো অবশ্যই দেখবা। গাইডলাইন মানে অনেকেই কিন্তু দেখে না, যে কারণে তারা আসলে বুঝে না। গাইডলাইনে কিন্তু সব জিনিসই দেওয়া আছে, মানে এটা যদি তোমরা ভালো মতো পড়ো তাহলে কিন্তু আমাকে বা অন্য কাউকে কোশ্চিন করার কোনো দরকারই নাই। তো আমি যেটা করেছিলাম যে আমি কিন্তু গাইডলাইনটা ভালো মতো ফলো করেছিলাম। তো তোমাদের যাদের ইচ্ছা আছে যে তোমরা ভালো কিছু করবা অবশ্যই গাইডলাইন ফলো করবা। তো এখানে দেখো যে আরো কিছু মার্ক আছে, যে টিম ওয়ার্কে বা ইউজার এক্সপিরিয়েন্সে বা নাসার ডাটা ইউজ করার ক্ষেত্রে বা চ্যালেঞ্জের ক্যাটাগরি বা এই ধরনের আরো বেশ কিছু জিনিসে কিন্তু মার্কিং হয়। আবার কতগুলা ক্যাটাগরি আছে, যে আমরা ছিলাম বেস্ট স্টোরি টেলিং অ্যাওয়ার্ড, মানে এই ক্যাটাগরিতে কিন্তু আমরা উইনার হয়েছিলাম। তো এইটার জন্য কিভাবে কি করতে হবে সবই কিন্তু এখানে দেওয়া আছে। তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই ভালো মতো পড়বা।
তো যারা আসলে এগুলা ভালো মতো পড়ে না তারা কিন্তু বুঝতে পারে না ভালো মতো। তারপরে ওয়েবিনার রিসোর্সে তো বললাম যে আমাদের এর আগে যে ওয়েবসাইট ওয়েবিনার গুলা নিয়েছি সেগুলোর রেকর্ডিং কিন্তু এখানে দেওয়া আছে, তো এইগুলা তোমরা দেখতে পারো। বা বাংলাদেশের যে টিমগুলা, এই যে টিম অলিগ 2018 সালে যারা চ্যাম্পিয়ন হয়েছিল, তো তাদের প্রজেক্টের ডিটেলস যদি দেখতে চাও তাহলে দেখো যে এই যে ওরা আসলে কি প্রজেক্ট নিয়ে কাজ করেছিল। ওরা কিন্তু একটা ভিআর প্রজেক্ট নিয়ে কাজ করেছিল, তো ওদের প্রজেক্টের ডিটেলস এখানে দেওয়া আছে। আমাদের টিম ভয়েজার্স এর প্রজেক্টের লিঙ্কটা এখন অফ করে দেওয়া হয়েছে, যে কারণে দেখা যাচ্ছে না। আবার 2021 সালে যে টিম মহাকাশ কি প্রজেক্ট বানিয়েছিল এগুলোও কিন্তু তোমরা দেখতে পাবা। এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের অনলাইনে দেওয়া আছে। আবার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা স্ল্যাকের যে গ্রুপ, এগুলা লিঙ্কও কিন্তু গাইডলাইনে দেওয়া আছে। তো সব জিনিসই কিন্তু একেবারে অনলাইনে অ্যাভেলেবল। মানে তোমরা আসলে দেখা যায় যে অনেকে আসলে জিনিসগুলো নিচে থেকে খুঁজে না, যে কারণে আসলে অ্যান্সার গুলা পাই না। এই জন্য আমি প্রথমে বলেছিলাম যে আজকেরটা মূলত কিউএনএ সেশনই বেশি হবে, যেহেতু অনেকে এই জিনিসগুলা আহ, মানে আমি বলেছিলাম যে তোমরা আসলে চ্যালেঞ্জ আগে ফিক্সড করে আসবা, তারপরে তখন আমরা কোশ্চিন অ্যান্সার সেশন গুলো করবো। তো যেহেতু অনেকে চ্যালেঞ্জ এখনো ফিক্সড করেনি, সেজন্যই কিন্তু আজকের সেশনে মোটামুটি একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করলাম। তো যাই হোক, মানে আমাদের তো 10টা পর্যন্ত সেশন ছিল, তাও আমি অনেক কিছু বলে ফেললাম। তো আমাদের আহ, আরো অনেকেই জয়েন আছে, যে আমাদের টিমমেটরা, আমাদের টিম ভয়েজার্সে যারা ছিলাম তারাও এখানে জয়েন আছে। তো আমি অনেক কিছুই বললাম, তো আমি এবার অনুরোধ করবো যে তাদের এক্সপিরিয়েন্স গুলো একটু শেয়ার করার জন্য। তো তার আগে আমি আমাদের উপস্থাপকের কাছে চলে যাচ্ছি, আব্দুস সোবহানের কাছে। তো আমাদের কোশ্চিন অ্যান্সার যেগুলো আছে, কোশ্চিন গুলো আমরা লাস্টে নিব। আগে আমরা বাকি আমার যারা টিমমেট ছিল তাদের কাছ থেকে আমি শুনে নেই কিছু। তো সোভান, তুমি পরবর্তীতে কি স্টেপ নিতে পারো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইয়া। রাত অনেক হয়ে গেছে, তাহলে আমি সময় নষ্ট না করে আতিক ভাইয়ার কাছে অনুরোধ জানাবো, ভাইয়া যদি তার অভিজ্ঞতা শেয়ার করতেন আমাদের সাথে। ভাইয়া কি আছেন? আচ্ছা, ও হয়তো নাই। কিউএনএ সেশনে যাও, অনেকের কোশ্চেন আই থিংক ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিউএনএ সেশনে চলে যাচ্ছি। যাদের যাদের কোশ্চিন আছে আপনারা সবাই হ্যান্ড রাইজ করেন, আমরা ওয়ান বাই ওয়ান সবার কোশ্চিন গুলো নিব। আচ্ছা, রেজওয়ানা করিম আপু, হ্যাঁ, আপনার কোশ্চিনটা করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? আপু অনেক আস্তে আসছে আপনার ভয়েস। আচ্ছা, আমার নেটওয়ার্ক একটু ইস্যু হচ্ছে, এই কারণে হয়তো বা। হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন আপনার প্রশ্নটা বলেন। আ- আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন না, অ্যাকচুয়ালি আমি বলছিলাম যে এই যে রিসার্চের যে স্লাইডটা আর আজকের যে স্লাইডটা, এই স্লাইডগুলো কি প্রোভাইড করা যাবে আমাদেরকে? আচ্ছা, এখানে হচ্ছে ভাই একটা লিংক দিয়েছে, লিংক টু টিম ভয়েজার্স। ওখানে গেলে সব মানে আমাদের হ্যাঁ, পেজ, হ্যাঁ। ভিডিও, আমাদের প্রজেক্ট ডিটেল সবকিছুর আছে। তো প্রত্যেকটা লিঙ্কে যদি চেক করো তাহলে পেয়ে যাবা। আচ্ছা আপু, আর ওই যে যে চ্যালেঞ্জ গুলোর স্ক্রিনশট ছিল ওইগুলো কি এখানে আছে নাকি আলাদা ভাবে নিতে হবে? ওখানেই আছে। হ্যাঁ, ওইখানেই ওখানে তোমাদের ওই যে রিসোর্স নামে দেখবে যে একটা গুগল ড্রাইভ লিংক দেওয়া আছে, ওইখানে গেলে পাবা সব। মানে ওই
লিঙ্ক ট্রির ওয়েবসাইটে গেলেই রিসোর্স নামে একটা ফোল্ডার মানে পেজ আছে, ওইখানে ক্লিক করলেই পাবা। জি স্যার। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক এরপরও ইউ স্যার, আমি আসসালামু হচ্ছে আলাইকুম। লিঙ্কটা হচ্ছে আমাদের পেজে অ্যাটাচ করে দিবনি, বাইসেস স্টুডেন্ট ফোরামের পেজে। আচ্ছা, আর কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা আপু, ঠিক আছে। সবাই সবকিছু বুঝেছে তার মানে। আচ্ছা, আমাদের টিমের হচ্ছে সাক্ষাৎ, ও শুরুতে ছিল না, ও আছে তো। সাক্ষাৎ, যদি তোমার কিছু বলার থাকে বলতে পারো। আসসালামু আলাইকুম। আসলে বলার কিছু নেই, আমি একটু ব্যস্ত ছিলাম এই কারণে যা জয়েন করতে পারিনি। সরি। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন বা আমাদের টিম মেম্বারদের করতে পারেন। আচ্ছা, একজন আপু হাত তুলেছে, খুরশিদা আপু। আপু, আপনি কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে এখানে প্রেজেন্টেশনটা বেশি ম্যাটার করে নাকি অ্যাপ বা ওয়েব অ্যাপ যেটা বানাইতে হয় ওইটাও আর কি? এটা কি মানে ফুললি সবগুলাই ফাংশনাল? তোমার ম্যাটার করে। যেমন বললাম যে এটা আসলে এজ ওয়াইজও ভ্যারি করে অনেক সময়। যেমন আমরা তো চ্যালেঞ্জে দেখলাম ওইখানে ডিফিকাল্টি লেভেল দেওয়া আছে, যে তুমি বিগিনার লেভেলের সলিউশন বানাচ্ছো নাকি ইন্টারমিডিয়েট নাকি খুবই অ্যাডভান্স লেভেলের সলিউশন বানাচ্ছো। তুমি যদি একেবারে বিগিনার লেভেলের সলিউশন বানাও, সেক্ষেত্রে দেখা যায় যে একটা প্রোটোটাইপ দিয়ে দিলেও হয়ে যাচ্ছে, বা একটা মানে মানে মোটামুটি আইডিয়াটা দিলেই হয়ে যাচ্ছে, মানে তোমার এজের সাথে যদি ম্যাচ করে। কিন্তু ধরো যে তুমি যদি আবার একটু সিনিয়র হও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই একটা ভালো অ্যাডভান্স সলিউশন দিতে হবে। আবার তুমি যদি পুরা প্রজেক্ট আসলে কমপ্লিট করতেও না পারো, সেক্ষেত্রে প্রোটোটাইপটা একটু ভালো মতো কমপ্লিট করতে হবে, কারণ নাহলে তোমার জাজমেন্টটা কি দিয়ে করবে। কারণ আমি তো দেখালাম যে অনেকগুলা জিনিসের উপরেই কিন্তু মার্ক ভ্যারি করে। সেক্ষেত্রে আইডিয়াটা থাকতে হবে, আর প্রোটোটাইপটা মোটামুটি ভালো মতো বানানোর চেষ্টা করবা। আর চেষ্টা করবা যে যতটুকু ডেভেলপ করা যায় আর কি, মানে পুরাটা কমপ্লিট করতে না পারলেও অসুবিধা নাই। তো মানে যতটুকু পারা যায় আর কি। হ্যাঁ, আমি হচ্ছে যে চ্যালেঞ্জ নাম্বার 10 যেটা ছিল, ওই যে যেটা আপনি দেখাইলেন আর্থের ডাটা নিয়ে, ওইটা হচ্ছে আমি সিলেক্ট করছি। কিন্তু ওখানে মানে একদম ক্লিয়ারলি বলা আছে যে এটা ওয়েব অ্যাপ নিয়ে। এখন আমি ভাবতেছি যদি আমি ফুললি ওয়েব অ্যাপটা বানাইতে না পারি, যদি আমি ওইটার আগে মানে প্রোটোটাইপ টাইপটা আগে ঠিক করে রাখি, আমাকে ওইটা দিয়ে প্রেজেন্টেশন করা হয়, মানে ওইটা কত দূর পর্যন্ত, এটা মানে ন্যাশনাল লেভেলে কি হবে নাকি গ্লোবালে যাওয়ার সময় এটাকে আবার ফুললি করতে হবে? হ্যাঁ, তুমি আপাতত প্রোটোটাইপ দিয়েই করতে পারো। মানে ধরো তুমি আপাতত প্রোটোটাইপটা দিয়ে, মানে একটু ফাংশনাল, যে আমাদের এই যে সাফার যেরকম ফিগমা দিয়ে যেরকম প্রোটোটাইপ গুলা বানাই, ওরকম একটা করতে পারো, যে জাস্ট ক্লিক করলে কি কি ইনফরমেশন দেখাবে এরকম একটা করে রাখে, যে ওটা দিয়ে স্ক্রিন রেকর্ড করে মানে ভিডিওটা সাবমিট দিতে পারো, অসুবিধা নাই। তারপরে তুমি ধীরে সুস্থে অক্টোবরের মধ্যে চেষ্টা করবা যে যতটুকু আসলে ডেভেলপ করা যায়। কিন্তু তোমার আসলে যেই ফিচার গুলা থাকবে ওগুলা যাতে আবার প্রোটোটাইপে থাকে। তো আবার তোমরা যদি আমাদের 2022 সালের প্রোটোটাইপটা যদি দেখো, তাহলে দেখবা যে সেইবার কিন্তু আমাদের টিমে কোনো ইউআই ইউএক্স ডিজাইনার ছিল না। তো সেই কারণে আমরা যেটা করেছিলাম, যে আমরা কিন্তু পাওয়ার পয়েন্টে একটা প্রোটোটাইপ বানিয়েছিলাম। যে পাওয়ার পয়েন্টে কিন্তু খুব সুন্দরভাবে মানে অনেক অ্যানিমেশন ইউজ করা যায়, যেগুলো আসলে আমরা ইউজ করতে পারি না। তো আমরা কিন্তু 2022 সালেও একটা গেম টাইপের আইডিয়া দিয়েছিলাম। তো সেখানে যে আমরা ওইটা যে পাওয়ার পয়েন্ট দিয়ে বানিয়েছিলাম, ওটা কিন্তু অনেকে বুঝতেই পারেনি, অনেকেই ভেবেছে যে আমরা কোনো অ্যাডভান্স সফটওয়্যার দিয়ে বানিয়েছিলাম। কিন্তু আমরা ডিজাইনটা এমন ভাবে করেছিলাম যে আসলে বোঝা যায়নি। তো তুমি প্রোটোটাইপটা ভালো মতো করতে পারো আপাতত। জি ভাই, আমার আসলে এটাই টেনশন ছিল, কারণ আমাদের টিমে কোনো আসলে ইউআই ইউএক্স ডিজাইনার নাই আর কি, কিন্তু পাওয়ার পয়েন্টে মানে ভালো এরকম একজন আছে। হ্যাঁ, হ্যাঁ, তো পাওয়ার পয়েন্টে কিন্তু অনেক অপশন আছে, যে তোমার ক্লিক করলে নেক্সট পেজে যাবে। তুমি যদি আমাদের গুগলে সার্চ করলে যদি আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে চেষ্টা করি হচ্ছে নাকি। আচ্ছা, আমি তো দেখাইলাম যে লিঙ্ক গুলা তো এখানে দেখাইলামই। আচ্ছা, এই যে 2022-এ যারা লোকাল উইনার ছিল তাদের ভিডিওগুলো, মানে এইগুলা তোমরা প্রত্যেকটা টিমের আসলে ভিডিওগুলো দেখবা। হ্যাঁ, না দেখলে কিন্তু বুঝবা না। আবার আরেকটা জিনিস, যে ধরো 2024 সালে যে আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, ওর প্রজেক্ট বা ওর স্টাইলে যদি যদি তোমরা কপি করো, তাহলে কিন্তু সেক্ষেত্রে উইনার হওয়ার চান্স অনেক কম থাকবে। কারণ আমরা দেখেছি যে 2023 সালে আমরা যখন যেই প্রোটোটাইপটা দিলাম,
তো 2024 সালে তো আমরাও মেন্টর হিসাবে ঢাকা গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো ওইখানে দেখলাম যে আমরা যে প্রোটোটাইপটা বানিয়েছি সেম মডেলেই বাকিরা অনেকেই বানাচ্ছে, মানে আমাদেরটা কপি করার চেষ্টা করছে। তো আলটিমেটলি তারা কিন্তু আর উইনার সেরকম হয়নি, কারণ কপি করে কিন্তু বেশি দূর আগানো যায় না, যে কেউ একজন একটা জিনিস করেছে ওইটাই তুমি ফলো করছো, এরকম কিন্তু করলে মানে জিনিসটা আসলে ইউনিক হয় না, সেক্ষেত্রে মার্ক কিন্তু অনেক কমে যায়। আচ্ছা, এই যে এটা আমাদের 2022 সালের প্রোটোটাইপ ছিল। তো এই যে মানে এখানে যে স্লাইড গুলা চেঞ্জ হচ্ছে এগুলাও কিন্তু আমাদের পাওয়ার পয়েন্ট দিয়েই করা। আবার আমাদের গেমে যদি যাই। আচ্ছা আচ্ছা, তো এখন থেকে মানে আমরা যা যা দেখবো মানে সব কিন্তু মানে আমাদের পাওয়ার পয়েন্ট দিয়েই করা। যে এই যে মানে এইখানে যে স্ক্রিনটা আমরা দেখছি, আহ আচ্ছা মানে এই যে ক্লিক করলে নেক্সট পেজে যাচ্ছে মেইন মেনুতে বা অন্যান্য যেগুলোতে আমরা ক্লিক করছি, এগুলো সব কিন্তু মানে পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়েই করা। তো তারপরে আমি যেটা করেছি জাস্ট একটা মোবাইলের একটা ফ্রেম নিয়েছি আর ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও নিয়েছি, ওটা ভিডিও এডিটিং করে জিনিসটাকে মানে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। আর বাকি সব কিন্তু মানে আমাদের প্রোটোটাইপের যা যা ছিল সব কিন্তু আমাদের পাওয়ার পয়েন্টেই বানানো। এই যে আমাদের 3D মডেলিং যেটা হচ্ছে এটাও কিন্তু আমাদের পাওয়ার পয়েন্টেই করা, যে একটা জায়গায় ক্লিক করলে অন্য পেজে অন্য ডিটেলস দেখাবে। এই সব ফিচার কিন্তু আমাদের পাওয়ার পয়েন্টেই করা যায়। ভাইয়া এই গেমটা কি আপনারা পুরোটা বানাইছিলেন নাকি এটার আইডিয়াটা দিছিলেন? না, এটা আমাদের প্লে স্টোরে সম্ভবত আছে, কিন্তু মানে ফুল কমপ্লিট করা হয়নি, মানে কম্পিটিশনের সময় যতটুকু পারা যায় আর কি। তো আমাদের ডেভেলপার চেষ্টা করেছিল, পরবর্তীতে আমরা ডেভেলপ করে প্লে স্টোরে আপলোড দিয়েছিলাম। তো যেহেতু সেরকম পাবলিসিটি করা হয়নি, ওটা সম্ভবত রিমুভ হয়ে গেছে বা আমার জানা নাই ঠিক এখন ওটা। প্লে স্টোরে গেমটা পাইলে অনেক ভালো হইতো, মানে আমি একটু দেখতে হ্যাঁ মানে চাচ্ছিলাম। ওটা মনে হয় এখনো অ্যাক্টিভ নাই সম্ভবত। আর প্লে স্টোরে যেটা আছে ওইটার সাথে কিন্তু এটার হুবহু মিল নাই, কারণ গেম বানাইতে হলে কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও বা এই ধরনের জিনিস দিয়ে কিন্তু গেম ওরকম বানানো যায় না। তো আমরা জাস্ট চেষ্টা করেছিলাম যে যতটুকু কমপ্লিট করা যায় আর কি। তো এখানে আর আপনাদের এই টিমে কি অ্যান্ড্রয়েড ডেভেলপার ছিল, মানে অ্যাপ ডেভেলপার? হ্যাঁ মানে আমাদের দুইবারই আমাদের টিমে অ্যাপ ডেভেলপার ছিল, আমাদের দুইবারই কিন্তু আব্দুল মালিকই ছিল আমাদের অ্যাপ ডেভেলপার। তো মানে এই ভিডিওর সবই কিন্তু আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়ে বানানো, পুরো প্রোটোটাইপটাই কিন্তু পাওয়ার পয়েন্ট দিয়ে বানানো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কি? হ্যাঁ, আর একজন হাত তুলছিল তাসনিম maybe। আচ্ছা, কারো কোশ্চেন থাকলে করতে পারো। আসসালামু আলাইকুম। হুম, একটা টিম সিলেক্ট করার জন্য মোটামুটি কয়জনের টিম সিলেক্ট করব আর হচ্ছে কি কি থাকা লাগবে একটা টিমে মেইনলি? আচ্ছা, ধন্যবাদ। তো টিম সিলেক্ট করার ক্ষেত্রেও এটাও কিন্তু বললাম যে টিম সিলেক্ট করার ক্ষেত্রে যেই জিনিসগুলোতে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, যে তোমাদের সবার মেন্টালিটি সেম কিনা বা অ্যাবিলিটি আছে কিনা বা কমিটমেন্ট আছে কিনা ঠিক মতো, এই তিনটা জিনিস একেবারে মাস্ট থাকাই লাগবে সবার মধ্যে। আর টিমের মেম্বারদের মধ্যে যেই স্কিলগুলা থাকা লাগবে সেটা হচ্ছে যে রিসার্চার একজন থাকা লাগবে, যে এই যে তুমি এত জিনিসগুলা নিয়ে ঘাটাঘাটি করবে, এত ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিবা বা ইউনিক জিনিসগুলা খুঁজে বের করা, মানে এগুলার জন্য রিসার্চার একজন অবশ্যই থাকা লাগবে। তো তবে যে একজনই যে শুধু রিসার্চ করবে এরকম কিন্তু না, প্রত্যেককেই আসলে এই কাজটা করতে হবে। তারপরে আর একটা হলো প্রোটোটাইপ ডিজাইনার, মানে দেখো এগুলাতে কিন্তু আমি স্টার দিয়ে রেখেছি যে কোনটা আসলে বেশি গুরুত্বপূর্ণ। তো এই যে ইউআই ইউএক্স ডিজাইনার, এটাতে 2টা স্টার আছে, মানে এটা থাকলে ভালো হয়, না থাকলেও সমস্যা নাই, পাওয়ার পয়েন্টেও তো জিনিসগুলো দেখানো যাবে। আর ডেভেলপার, এটাতে আমাদের 1 স্টার আছে। তো যেহেতু এটা মূলত মানে আইডিয়াটাই তোমার মেইন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তো এটার ক্ষেত্রে মানে ডেভেলপার যদি নাও থাকে বা মোটামুটি হালকা পাতলা জানে এরকম থাকলেও হবে। কিন্তু ভিডিও এডিটরে কিন্তু আবার 3 স্টার, মানে ভিডিও এডিটার আর রিসার্চার এই দুইজন কিন্তু ভালো নেওয়াই লাগবে মনে করো মোটামুটি। তো তোমার ভিডিওটা অবশ্যই ভালো মতো এডিট করা লাগবে। আর টিম লিডার, ধরো যে বয়সে বড় ওই জন্য টিম লিডার হয়ে গেলা বা এরকম করলে কিন্তু হবে না, যে যে আসলে ভালো মতো লিড করতে পারছে এরকমই ধরো একজন টিম লিডার হতে পারবে, বা ধরো যার সাথে বন্ডিং ভালো আছে সবার এরকম একজন থাকা লাগবে। তো মোটামুটি এই স্কিল গুলা থাকলেই হয়। আর টিমের ক্ষেত্রে সর্বোচ্চ বাংলাদেশে 5 জন থাকতে পারবে, মানে একটা টিমে সর্বোচ্চ 5 জন। আবার কেউ যদি না চায় তাহলে একজনও কিন্তু পার্টিসিপেট করতে পারবে। আর আরেকটা ভালো হয় যে টিমে যদি একজন মেয়ে থাকে তাহলে ধরো এক্সট্রা কিছু মার্ক পাওয়া যায়। তো এই জিনিসগুলা খেয়াল রাখলে ইনশাল্লাহ ভালো হবে।
ফার্স্টে মানে মেইনলি হচ্ছে কিউ হচ্ছে আমার আইডিয়াটা ভালো হওয়া লাগবে। হ্যাঁ, মানে তোমাকে নাসা আসলে যেই জিনিসটা করতে বলেছে ওই জিনিস নিয়েই কাজ করতে হবে। তো ওরা ধরো তোমাকে বললো যে রকেট বানাইতে, আর তুমি বানিয়ে দেখাইলে প্লেন, তাহলে কিন্তু ওখানে কোনো মার্ক পাবা না, বা ধরো একেবারে কম মার্ক পাবা। মানে ওরা আসলে যেই জিনিসগুলা চাইবে ওই জিনিসগুলাই তোমাকে দিতে হবে। আর ওরা কিন্তু ডিটেলসে বলে দিবে, মানে সেপ্টেম্বরের 16 তারিখে দেখবা ওরা একেবারে ডিটেলস দিয়ে দিবে যে তোমাকে আসলে কি কি জিনিস করতে হবে। তো তোমাকে জাস্ট পাজেল গুলা সলভ করতে হবে। লিঙ্কটা যদি আরেকবার দেখানো হতো খুব ভালো হতো। মিউট হয়ে গেছে মনে হয়। আচ্ছা, আমার মনে হয় মিউট ছিল, আমার কথা কি শোনা গেল? আমি বলছিলাম যে এইটা লিঙ্ক ট্রি/টিম ভয়েজার্স বিডি, তো এইটা আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে। যে তোমরা যদি আমাদের ফেসবুক পেজে যাও তাহলে নিচের দিকে দেখবা যে অ্যাবাউট এর এইখানে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে। আর এইখানে যদি তোমরা এই যে কম্পিটিশন রিসোর্সে ক্লিক করো তাহলে তোমাদের গুগল ড্রাইভে নিয়ে যাবে। এইখানে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে যেগুলো আমি আমাদের সেশনে দেখাইলাম আজকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কি? তো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দিতে পারি। সোহান, রাফি হাত তুলেছে মনে হয়। রাফি আসসালামু ভাই, আলাইকুম আপনার ভাইয়া। কি কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমার কোশ্চেন হলো যে আমরা আমরা অনেক সময় বেশ কয়েকটা গত সেশনে দেখলাম যেটা যে 6 জনের টিমের কথা বলা হয়েছে, 5 জন নাকি 6 জন, এই বিষয়টা একটু ক্লিয়ার করলে আচ্ছা, ভালো মানে হতো এইটা আর কি। আসলে মানে নাসা থেকে আসলে 6 জনকে অ্যাপ্রুভ করা হয়, কিন্তু বাংলাদেশে দেখা যায় যে মোটামুটি 5 জনকে ওরা বলে। কারণ টিমে মেম্বার বেশি হলে যে ভালো এরকম কিন্তু না, দেখা যায় যে বেশি মেম্বার নিলে কোনো মেম্বার আসলে কাজ করছে না, মানে ওকে ধরো এমনি নেওয়া হয় আর কি, ও অযথাই থাকে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে ধরো এই যে আমাদের হ্যাকাথনটা যে আয়োজন করা হবে, তো এটা তো ঢাকাতে 50টা টিম, মানে 50টা টিমে যদি 5 জন করে থাকে তাহলে দেখো যে অনেক, প্রায় 250 জন কিন্তু হয়ে যাচ্ছে। তো এখানে যদি প্রত্যেকটা মানে 250 জনের থাকা আবার খাবার ব্যবস্থা করা, 2 দিন থাকা খাওয়া, এইগুলো কিন্তু অনেক কঠিন একটা বিষয় বা অনেক খরচের বিষয়। তো সেক্ষেত্রে যদি 6 জন করা হয় তাহলে তো আবার 300 জন হয়ে যাচ্ছে, 250 জন থেকে 300 জন। সেজন্য আসলে বাংলাদেশে 5 জনই সাজেস্ট করা হয়। মানে বাংলাদেশে ওই 5 জনের বেশি সচরাচর মানে অ্যাপ্রুভ করে না, তবে যদি খুবই রেয়ার কেস হয় তখন দেখা যায় যে অ্যাপ্রুভ করা হয় আর কি। তবে সবাই বলে যে 5 জন থাকাই ভালো, আর যদি কম থাকে তাহলে সমস্যা নাই, ওটাতেও ভালো। থ্যাংক ইউ ভাইয়া। চার ভাইয়া একজন হাত আমার একটা তুলেছে। কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, বলো। সেটা হচ্ছে যে অফলাইন প্রোগ্রামটা নিয়ে। কারণ আমি হচ্ছে রাজবাড়িতে থাকি, আমি ভাবছি রাজশাহী যাব, বেশি একটা দূরে না গেস, তারপর আর কি। আচ্ছা, তো ওই অফসাইড মানে অফলাইনে যে কম্পিটিশন হয় ওটা কিন্তু রাজশাহীতে হয় না, ওটা কিন্তু ঢাকাতে হয়, মানে না না সারা ভাই, বাংলা। ওইটার জন্য না, আপনাদের এটা তো আরেকটা, মানে এটা তো অনলাইন বুট ক্যাম্প, এটার একটা অফলাইন আছে না? ও আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ, এটা হচ্ছে বৃহস্পতিবার হবে। আপনি কি ভার্সিটি স্টুডেন্ট? ন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে, আমাদের ভার্সিটি স্টুডেন্টদের জন্য আর কি করা, বাট আপনি হচ্ছে আমাকে ইনবক্স করিয়েন, তাহলে আমি হচ্ছে আপনাকে ডিটেলস, আমি মানে ইনশিওর করবো, ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিব যে অ্যালাউ করবে কিনা আর কি। আচ্ছা, আমি হচ্ছে টিম ভয়েজার্স, মানে আপনাদের হচ্ছে যে যে এফবি তে আছে আর কি পেজ, মেবি এটা আমি মেসেজ আচ্ছা, করছিলাম বেসিস ওখানে। স্টুডেন্ট ফোরাম বরেন্দ্র ইউনিভার্সিটি চ্যাপ্টার, এখানে হচ্ছে আপনি ইনবক্স করিয়েন, তাহলে আর কি পাবেন। আচ্ছা, আমাকে
আরেকবার বলেন, আমি এখনই সার্চ দিচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে এখানে চ্যাটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে একটু চেক করে নেন। আচ্ছা, আমি না এই মাইক্রোসফট টিমের এই সফটওয়্যারের চ্যাট বক্সটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, মানে আচ্ছা, যারা ঠিক আসলে আছে। মানে আমাদের মানে ভার্সিটির বাইরে তারা হয়তো এটার অ্যাক্সেস পাবে না, মানে ওই আমাদের ওই মানে আমাদের ভার্সিটির অ্যাকাউন্ট তো এগুলা, ওই জন্য হয়তো অনেক অ্যাক্সেস পাবে না। আচ্ছা, মানে ওই বেসিস স্টুডেন্ট ফোরাম, আচ্ছা আমিও ফেসবুকে দেখাই। ব্যাসিস স্টুডেন্ট ফোরাম, বরেন্দ্র ইউনিভার্সিটি চ্যাপ্টার। আচ্ছা, এই যে বিএসএফ ভিউ চ্যাপ্টার, এটা লিখলে আসবে যে এইটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, মানে এইখানে সব আপডেট পাওয়া যাবে। মানে টিম ভয়েজার্স এর পেজে আসলে মেসেজের রিপ্লাই দেওয়া হয় না, কারণ আমরা দেখা যায় যে অনেকে অ্যাক্টিভ থাকি না, বা বাকিদের হয়তো ক্লাস থাকে। আর যেহেতু আমাদের কম্পিটিশন অনেক আগেই শেষ হয়ে গেছে, সেজন্য আসলে পেজটা এখন আর সেভাবে ফলো করা হয় না আর কি। বুঝতে পারছি। আমি ওখানে কার সাথে জানি কথা বলছিলাম আর কি। মানে যখন কেউ ফ্রি থাকে তখন চেষ্টা করে আর কি রিপ্লাই দেওয়ার। তবে বেসিস স্টুডেন্ট ফোরামে এই পেজটা ফলো করলেও হবে, মানে এখানে আমাদের সব আপডেট গুলা দেওয়া হয় এখন আর কি। আচ্ছা, আপুর আইডি নাই আমার কাছে, so আমি মেবি ইনবক্স করতে পারবো না। আচ্ছা, আমাদের যে ডকুমেন্ট দিলাম ওইখানে কিন্তু সবার ফেসবুক আইডির লিঙ্কও দেওয়া আছে, যে এখানে যে রিসোর্স পেজটা আছে এখানে কিন্তু সবার ফেসবুক আইডি লিঙ্কও দেওয়া আছে, ও আচ্ছা, এইখানে ক্লিক করলে হবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কি? কারো কোনো কোশ্চেন না থাকলে কিন্তু আমরা শেষ করে দেব। আমার মনে হয় আর কারো কোনো কোশ্চিন নাই। ভাইয়া, আজকে সেশনটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করার জন্য মানে আপনাকে রিকোয়েস্ট করছি আমি। আচ্ছা, ধন্যবাদ। তো যারা আসলে মানে আজকের আয়োজন করলো বেসিস স্টুডেন্ট ফোরাম বরেন্দ্র ইউনিভার্সিটি চ্যাপ্টার, তো আমিও এর আগে এখানে কনভেনার হিসাবে ছিলাম, তো আমি কিন্তু জানি যে একটা সেমিনার আয়োজন করা কত প্যারার বিষয়, মানে পার্টিসিপেন্ট ম্যানেজ করা অনেক প্যারার বিষয়। তো ধন্যবাদ সবাইকে যারা আসলে আজকের কম্পিটিশন আয়োজন মানে সেমিনারটা আয়োজন করলা, আবার অফলাইনেও তোমরা শীঘ্রই আবার আয়োজন করছো। তো যারা আবার আজকে পার্টিসিপেন্ট হিসেবে ছিল তাদের জন্য অনেক শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি এত সময় নিয়ে সাথে থাকার জন্য। অবশ্যই তোমাদের মনে একটা আগ্রহ আছে যে তোমরা ইনশাল্লাহ ভালো কিছু করবা, সেজন্যই কিন্তু তোমরা আজকে জয়েন করেছো। অনেকে আছো আমাদের ভার্সিটির, আছো আবার অনেকে বাইরের আছো। তো সবার জন্যই আসলে শুভকামনা থাকছে, ইনশাল্লাহ সবাই ভালো করবা। মানে যদি মনে ইচ্ছা থাকে তাহলে কিন্তু সম্ভব, মানে এটা কিন্তু অসম্ভব না কোনো কিছুই। তো তোমাদের আসলে একটা প্ল্যানিং থাকা লাগবে, আর মনের ইচ্ছাটা থাকা লাগবে। আর আমি যেটা বললাম যে কম্পিটিশন, যেই কম্পিটিশনে তোমরা পার্টিসিপেট করছো ওটা আসলে কিসের জন্য আয়োজন করা হচ্ছে, ওটার গাইডলাইন গুলা কি কি, আবার যারা এর আগে পার্টিসিপেট করেছে ওরা কিসের জন্য আসলে উইনার হয়েছে, এই জিনিসগুলা কিন্তু তোমাদেরকে রিসার্চ করতে হবে, এগুলা কিন্তু কেউ বলে দিবে না। তো যে আসলে যত গুরুত্ব সহকারে এই কাজগুলা করবে তারাই কিন্তু ইনশাল্লাহ ভালো করবে। তো আর বাড়াচ্ছি না, মানে অলরেডি আমাদের 40 মিনিট আমরা এক্সট্রা নিয়ে নিয়েছি। তো ধন্যবাদ সবাইকে। আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, এবং আজকের প্রোগ্রামটাও সমাপ্তি ঘোষণা করলাম।